আমন্ত্রণ সবাইকে সরাসরি আলোচনা কেমন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। দর্শক, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আবারও জিরো টলারেন্স মনোভাব ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, কাউকে ছাড় না দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, হাত যখন দিয়েছি তখন ছাড়বো না। দুর্নীতিতে জড়িত যাকে যেখানে পাবো সেখানেই ধরবো। কে আপন কে পর কোনো কিছুই জানি না। চীন সফর থেকে ফিরে গতকাল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি আক্ষেপ করে জানিয়েছেন, তার বাসার এক পিয়ন এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। ইতিমধ্যেই সেই পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিভিন্ন কর্তৃপক্ষ। আজ শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে। এর আগেও তিনি দুর্নীতিবাজদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছিলেন, বলেছিলেন দেশের উন্নয়নের সুফল খেয়ে ফেলছে উই পোকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ 2018 সালে নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছে। বিভিন্ন সময়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিছু অভিযানও পরিচালনা করেছে। আলোচিত ক্যাজিনো অভিযান এবং করোনা মহামারীকালে অনিয়ম দুর্নীতিবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে তিনি ছাড় দেননি নিজ দলের শীর্ষস্থানীয় নেতাদেরকেও। তবে সাম্প্রতিককালে সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, রাজস্ব কর্মকর্তা ফয়সাল মতিউর সহ সরকারি প্রশাসনের বিভিন্ন বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের লাগামহীন দুর্নীতির তথ্য গণমাধ্যমে উদ্ঘাটিত হয় সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। ছাগলকাণ্ড, বিসিএসের প্রশ্ন ফাঁসের মতো ঘটনাগুলো বিরক্ত মাননীয় প্রধানমন্ত্রী। আর তাই তিনি দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন খোদ সরকারি দলের সংসদ সদস্যরাও। সম্প্রতি জাতীয় সংসদে আমলাদের কড়া সমালোচনা করে বক্তব্য দিয়েছেন কেউ কেউ। তবে প্রধানমন্ত্রীর সংকল্প যারা বাস্তবায়ন করবেন তারা যদি সহযোগিতা না করেন তাহলে অভিযান কতখানি সফল হবে তা নিয়েও শঙ্কায় কথা বলছেন কেউ কেউ। এমন একটি বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, দুদকের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট খুরশিদ আলম খান, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বাসুদের কেন্দ্রীয় সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। দর্শক, অনুষ্ঠানের মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করে দেখুন নম্বরে, লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। মূল আলোচনায় যাওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে নিতে চাই, পাশাপাশি পত্রিকার কিছু শিরোনাম আমরা দেখে নেব। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। তুই কী করে বানালো এই টাকা? যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বন্ধ সে আমি কেয়ার করি না। এখানে ওরা আপন পর কোনো কিছু আমি জানি না। কাজেই যেখানেই পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো যতদূর পারি। শিরোনামগুলো দেখলাম, এবার যাচ্ছি মূল আলোচনায়। জনাব রাজিকুজ্জামান রতন, দেশের দুর্নীতি এমন মহামারী আকার ধারণ করলো কেন? মহামারী তো হঠাৎ করে হয় না, মহামারীর একটা কারণ থাকে, তার একটা ফলাফল থাকে। যখন ফলাফল থাকে দেখি আমরা, তখন বলি যে হঠাৎ করে বোধহয় হলো। কিন্তু এর একটা যে সুদীর্ঘ একটা ইতিহাস আছে,
এখন ধরুন দুর্নীতির সঙ্গে ক্ষমতার সম্পর্ক, দুর্নীতির সঙ্গে স্বজনপ্রীতির সম্পর্ক, দুর্নীতির সঙ্গে ক্ষমতা না মানার সম্পর্ক, দুর্নীতির সঙ্গে ঘুষের সম্পর্ক, এগুলো যদি আমরা দেখি তার একটা কিন্তু ধারাবাহিক ইতিহাস আছে। কিন্তু এই ইতিহাসের এই কালপর্বে আমরা এটা দেখলাম যে দুর্নীতির এতদিন যে মাত্রাটা ছিল সে মাত্রাটা মনে হয় মাত্রাটা ছাড়িয়ে গেল। কেউ ভাবতে পারতো 2007-এর আগে যে কারো কাছে 10 কোটি 20 কোটি 30 কোটি টাকা থাকতে পারে, আর এখন আমরা দেখছি যে 10 কোটি 20 কোটি টাকা কোনো টাকাই না, এখন হাজারের উপর গুনতে হবে আমাদের, 10,000 20,000। একজন সরকারি কর্মকর্তা, পুলিশের প্রধান আইজি, আচ্ছা তিনি তার সম্পর্কে যখন কথাগুলো বেরোলো, তিনি কি হঠাৎ করে এরকম জায়গায় এসেছিলেন? তিনি যখন বোট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন কেমন করে হয়েছিলেন? তিনি যে কি পরিমাণ টাকা বেতন পেতেন, কি জীবন যাপন করতেন, সেগুলো কি কোনোদিন কোনো হিসেবের মধ্যে পড়ে নাই? অথবা বাংলাদেশে 1950 সালের পর থেকে 350 বিঘার উপরে জমি কেউ রাখতে পারবে না, আর 1971 সালের পর থেকে 100 বিঘার উপর জমি রাখার বিধান নাই। তো তিনি এক উপজেলায় গোপালগঞ্জে 681 বিঘা জমি যে কিনলেন, সেটা কি কারো নজরে পড়লো না? আচ্ছা একই দিনে তিনি যে 4টা ফ্ল্যাট কিনলেন, সেগুলো কি কারো নজরে পড়লো না? এখন আমরা সব ডিজিটাল করে ফেলেছি, ক্লিক করলেই সব বোঝা যায়। এখন তো আমাদের যে ডিজিটাল হলাম, কিন্তু ঠিক আমরা দুর্নীতিটাকে আওতামুক্ত রেখে দিলাম। তো এগুলো এখন প্রশ্ন ওঠে। তার মানে দুর্নীতির সঙ্গে ক্ষমতার, ওই যে অনেক আগে লর্ড অ্যাটকিন্স একটা কথা বলেছিলেন না, পাওয়ার করাপ্টস, অ্যাবসোলুট পাওয়ার করাপ্টস অ্যাবসোলুটলি। অ্যাবসোলুট পাওয়ারের সঙ্গে জবাবদিহির একটা বিরোধাত্মক সম্পর্ক আছে। যেখানেই অ্যাবসোলুট পাওয়ার সেখানে জবাবদিহি নাই, আর যেখানে জবাবদিহি নাই সেখানে হচ্ছে এই দুর্নীতি করার সুযোগটা আছে। যে কারণে স্বাধীনতার পরে এই কথাটা ছিল। আমাদের সংবিধানে কিন্তু 20 নম্বর অনুচ্ছেদে ছিল, অনুপার্জিত আয় যেন ভোগ করতে না পারে রাষ্ট্র সেই রকম একটা ব্যবস্থা করবে। এখন এই যে যাদেরকে আমরা দুর্নীতিবাজ বলছি, তারা কি কেউ উপার্জিত আয়? এগুলো সবই তো অনুপার্জিত আয়। তা আমাদের সংবিধানকে আমরা সবাই তো খুব শ্রদ্ধার সঙ্গে উপরে তুলে রেখেছি, কিন্তু এত উপরে তুলে রেখেছি যে দুর্নীতিবাজদের নাগালের বাইরে চলে গেছে, যে এরা কেউই তো তাদের আওতার মধ্যে আসে নাই। কখনো কখনো হয় কি, মানুষ মনে করে যে কিছু কিছু গাছ পড়ে মানে ভাঙে ঝড়ে, কিছু ভাঙে ভারে, মানে গাছটাই এত ভারী হয়ে গেছে নিজের ভারে নিজেই ডালটা ভেঙে পড়ে। তো কখনো কখনো এটা ন্যাচারাল এক ধরনের রিমেডি বলি, কখনো কখনো বলি যে ন্যাচারাল জাস্টিসের মতো নিজেদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্টটা এত বেড়ে যায় যে একজনই আরেকজনের খবরটা বের করে দেয়। সেইরকম একটা ঘটনা আমরা যখন দেখি, তখন কিছু আমরা দুর্নীতিবাজদের বিষয়টা দেখছি। কিংবা মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, দেখুন তিনি বলছেন আমার বাসার পিয়ন, তিনি 400 কোটি টাকার মালিক। আচ্ছা প্রধানমন্ত্রী বলার আগে রাষ্ট্রের কোনো সংস্থা এটা কি খোঁজ করতে পারলেন না? এখন প্রধানমন্ত্রী বলার পরে দেখুন সবাই মিলে সাজ রব জাহাঙ্গীরকে ধরতে হবে। এর আগে কিন্তু আমরা তার নামটাও জানতাম না, এখন তো আমরা তার নামটাও জানছি। তাহলে প্রধানমন্ত্রীর ইশারার আগে কেউ সাড়া দিলেন না কেন? তার মানে ক্ষমতার সঙ্গে কি এটার কোনো রিলেশন আছে? এই জন্য আমরা বলবো যে দুর্নীতি এই যে একটা মহামারী আকারে ধারণ করেছে, মহামারীর যে জীবাণু সেটা কিন্তু ছিল, সেটা তা গ্রো করেছে, ডেভেলপ করেছে এবং ডিস্ট্রয় করেছে আমাদের কালচারটাকে ডিস্ট্রয় করেছে। এরকম যে ধরুন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি শ্রদ্ধার পাত্র হওয়ার কথা ছিল, এখন তিনি হচ্ছেন অবজ্ঞার পাত্র, কারণ তো টাকা পয়সা নেই। একজন মানুষ যদি কেউ হয় সৎ, তাকে মানুষ হয় বলবে আহাম্মক, না হলে বোকা অথবা অযোগ্য। আহাম্মক মানে বুঝতেই পারলো না টাকার গুরুত্ব কি, অযোগ্য মানে টাকা চারপাশে ঘুরছে ধরতে পারলো না, অথবা সে বোকা। তাই এই যে অভিধায় হলো, এমনকি ধরুন নির্বাচনটা আমরা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ মনে করি। নির্বাচনী ব্যবস্থাটা দেখুন টাকার সঙ্গে কিভাবে সম্পৃক্ত হয়ে গেছে, যে টাকা ছাড়া নির্বাচন করা যাবে, নমিনেশন কেন, ভোটার কেন, এবং সবই কেনা বেচার পণ্য করে ফেলো। ফলে এই যে হলো, এই যে এইটা কিন্তু দেখতে পাচ্ছি এইগুলোর একটা কিউমুলেটিভ ইফেক্ট হয়ে দাঁড়ালো যে আজকে দুর্নীতির এই ভয়াবহ রূপটা। ফলে ভয়াবহ রূপ দেখে আমরা আতঙ্কিত হচ্ছি, কারণটা যেন ভুলে না যাই। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন উন্নয়নের সুফল খেয়ে ফেলেছে উই পোকা। তো এই উই পোকা আসলে কারা সেটাকে আমরা জানি না, কিংবা এই উই পোকাদেরকে কি এরা কি আসলে চোখের আড়ালে আছে? না, আমি যেটা রতন ভাইয়ের সাথে যোগ করবো আর কি, যে এটা কি কেউ দেখতো না, কেউ জানতো না, এই যে হয়ে গেল। রাষ্ট্রের বিভিন্ন সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, বা যেটাকে আমরা বলি এইগুলো দেখার জন্য দুর্নীতি দমন কমিশন আছে, কেন দেখলো না? কিন্তু আমি যদি উল্টিয়ে দেখি, আমাদের সমাজকে জিনিসগুলো দেখে প্রত্যেকটা এই বড় চোর এত জনহিতৈষী, এত বেশি মসজিদ বানাইছে, এত বেশি মাদ্রাসা বানাইছে, এত বেশি ঈদগাহ বানাইছে,
চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দুর্নীতিবাজ একটিও নাই যে ধর্মীয় লেবাস ধরে নাই এবং প্রত্যেকটা গ্রামে এয়ার কন্ডিশন মসজিদ দেয় নাই বা মাদ্রাসা দেয় নাই। তো আমাদের সোসাইটি কি কোনোদিন জিজ্ঞেস করছি যে এত টাকা সে কোত্থেকে দিল? এটা শুধু এখন আপনি দুদকের আইনজীবীকে পাইছি বা সামনে পেলাম, কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম আপনারা এতদিন কেন দেখেন নাই, কিন্তু আমরা সোসাইটিকে দেখছি প্রত্যেকটা দুর্নীতিবাজ অত্যন্ত জনপ্রিয়, কারণ এটা জনহিতশীল এবং এখানে আমাদের পলিটিশিয়ান আছে, সে এগুলোর সাথে কম্পিট করে অনেক জায়গায়। প্রত্যেকটা মানে মাদ্রাসা, মসজিদ এবং বড় বড় জলসা, প্রত্যেক বছর কাফেলা নিয়ে ওমরা করতে যাওয়া, হজে নিয়ে যাওয়া, এই কোর্সগুলো কিন্তু প্রত্যেকটা দুর্নীতিবাজ করছে। এবং আমরা সোসাইটির লোকরা কোনোদিন কি জিজ্ঞেস করছি যে এই এত টাকা সে কোত্থেকে পায়? আপনি যে বললেন যে আমরা কি জিজ্ঞেস করছি, কিন্তু তাদেরকে আসলে জিজ্ঞেস করার মতো কোনো মানে আসলে কি জিজ্ঞেস করতে পারে? না না, দরকার না। তারা যখন ক্ষমতায়, দরকার নাই, তারা যখন ক্ষমতায় থাকে, যেমন এই যে বেনজির যখন উনি একসাথে একদিনে 3টা ফ্ল্যাট করলো, কিংবা সে যখন পাসপোর্ট নিল 7টা, তো মনে করেন এটা তো কেউ না কেউ দিচ্ছে, তারা কি কেউ জিজ্ঞেস করতে পেরেছে? আমি বলছি বেনজিরটা বাদ দেন, বেনজির তো ক্ষমতায় ছিল, ওই আবেদ আলী কি ক্ষমতায় ছিল? এটা ড্রাইভার, চাকরিচ্যুত ড্রাইভার সে, এবং এই ড্রাইভারি করতো এবং মানে ওই বিকে করে জীবনযাপন করা, ফুটপাতে কাজ করতো। সে যে তার নামে আবেদ আলী মসজিদ, আবেদ আলী ঈদগাহ একটার উপর একটা দিল এবং এত জনহিতৈষী কাজ করলো, যারা ওইখানে কি একজনও এরকম লোক ছিল না বিবেকের কাছে জিজ্ঞেস করা? আমি অভিযোগ করার দরকার নেই, তারা কি কেউ বলছে এই আবেদ আলী এত টাকা কোত্থেকে আনে? তো আমি বলছি সেটা না, আমি মাননীয় প্রধানমন্ত্রী যেটা জিরো টলারেন্স যেটা বলছেন, এটা যদি সত্যি সত্যি এখন দেখতে পাচ্ছি বা এটা যদি কন্টিনিউ করে ভালো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দুর্নীতি কোনো অভিযান করে দমন করার বিষয় না। এটা ওই যে মাদক নিয়ন্ত্রণের অভিযান অথবা সারস্যী অভিযান যেগুলো হয়, অস্ত্র উদ্ধারের সময় ইলেকশন, এগুলো দিয়ে আসলে কাজের কাজ কিছু পারে। এটা হওয়া হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা থিওরিটিক্যাল অভিযান দিয়ে দুর্নীতি দমন হবে না। একটা টোটাল প্রসেসটা হওয়া উচিত, সিস্টেমটা হওয়া উচিত, যাতে দুর্নীতির পথটা বন্ধ হয়। আর মূল ব্যাপারটা কিন্তু ওই জায়গায়, আপনি যদি একটা সোসাইটিতে দুর্নীতিবাজকে সবাই আপার হ্যান্ড দেয়, দুর্নীতি না করলে আপনি ভোটে পাস করতে পারবেন না। আপনি মানে প্রচুর টাকা, আপনি তো রাজনীতিবিদদেরকে আমরা দোষ দেই, মানে জায়গায় জায়গায় ভোটারদের মধ্যে কী পরিমাণ বাটপার হয়ে গেছে, কর্মীদের মধ্যে কী পরিমাণ বাটপার হয়েছে, এগুলো যদি আপনি চিন্তা করেন, কোনো একটা কর্মীও পাবেন না আপনি টাকা না দিলে, একটা পোস্টারও লাগাবে না। তাহলে কি যত কর্মী কিংবা আমরা দলীয় যাদের দেখি তারা সবাই পয়সার জন্য? আমি বলছি টাকা ছাড়া কোনো, আমি একবারে কেবলমাত্র নিবেদিত কর্মী যেগুলো ছিল 70-এর দশকে 60-এর দশকে, এখানে 2জন সংসদ সদস্য সবাই এবং আছে, ওনারা জিজ্ঞেস করেন নিবেদিত কর্মী যেটাকে বলা হয়, এগুলো এখন আর নাই। একেবারে আর কিছু না হোক, সবাই তাহলে পয়সার বিনিময়ে, পয়সা না কিছু একটা প্রত্যাশা করে এইটা এক্সপেকশন হয়ে গেছে সবারই কথা, কিছু একটা এক্সেপশন আছে সব জায়গায়। কিন্তু আপনি যদি এই জিনিসগুলোকে সামাজিকভাবে এটাকে যদি আপনি ঘৃণা করতে, একটা কালচার ডেভেলপ করতে না পারেন, অথবা তাদেরকে যে এই বাড়তি সমীহ করার যে কালচারটা আমাদের সোসাইটির জন্য তৈরি হয়ে গেছে, যে পয়সা দিচ্ছে, যে পয়সা খরচ করছে সেই সমীহর পাত্র, এইটাকে যদি আপনি শিক্ষা, সমাজ, সংস্কৃতির মধ্যে ব্যাপক ধরনের একটা পরিবর্তন না আনেন, এই অভিযান দিয়ে হয়তো মুখরোচক কয়েকদিন আমরা টকশো করতে পারবো, এগুলো স্থিমিত হয়ে পড়বে কদিন পরে, কিন্তু মূল জায়গাটায় আমাদের আসলে ব্যবস্থার মধ্যে পরিবর্তন আর আমাদের কালচারের মধ্যে পরিবর্তন না আনতে পারে, এটা হবে। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছেন, যে ব্যাপারটি এখনই মিজানুর রহমান বলেন, উনি একটু সংশয় প্রকাশ করেছেন যে আসলে এটা তো মানে হঠাৎ করে ঘোষণার না, কিংবা আপনার এটা একটা মানে ধারাবাহিক কাজ, যে কেউ দুর্নীতি করলেই তাকে আটকানো হবে, কিংবা খারাপ কাজ করতে গেলেই সে আটকা পড়বে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, এক্ষেত্রে চ্যালেঞ্জ কি দেখছেন? চ্যালেঞ্জ হচ্ছে 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে, 16 বছরের যে দুর্নীতি আচ্ছাদন সৃষ্টি হয়েছে, এটার জন্য আওয়ামী লীগ কি পলিটিক্যালি দায় নিতে হবে, আগের হিসাব আপনি আগে দিতে পারেন। সেই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নিজেদের লোকদের করা দুর্নীতি নিজেরা কিভাবে নির্মূল করবে, আদৌ হয়েছে কিনা, কিছু এক্সাম্পল ক্রিয়েট হতে পারে। দেখুন, ব্যুরোক্রেসি সরকারের কোনো সন্দেহ নাই, বিএনপি সন্দেহে অসংখ্য মেধাবী ব্যুরোক্রেসি লোককে প্রমোশন দেওয়া হয়নি, অনেকে এডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছে, অনেকে জয়েন্ট সেক্রেটারি রিটায়ার করেছে, যারা যারা প্রমোশন পেয়েছে, যা দুর্নীতি করার ক্ষমতার কাছে যেতে পেরেছে, সবই আওয়ামী লীগের প্রশংসিত এবং তাদের আনুকূল্যপ্রাপ্ত লোকজন।
ক্যাবিনেট তো অ্যাবসলিউটলি প্রাইম মিনিস্টার সিস্টেমে প্রাইম মিনিস্টার ক্যাবিনেট, প্রাইম মিনিস্টার যেদিকে তাকাবে ক্যাবিনেট সেদিকে তাকাবে, সংসদ সেদিকে তাকাবে, এটা একদম সাংবিধানিকভাবেই আছে। সংসদও একই জেট। এবং কমিশনগুলোও সরকারের, কমিশনগুলোতে একটা স্বাতন্ত্র্য থাকার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, রিটায়ার্ড বিচারপতি তারা হবেন। আজকে আমি বাংলাদেশ ব্যাংকের সচিব, খুবই দক্ষ মানুষ, তার অনেক প্রশংসা শুনেছি। বাংলাদেশ ব্যাংকের সচিব আগে কি কখনো আমলা হয়েছিল? আগে হতে পারে, গভর্নর, সরি। 20-25 বছরের মধ্যে আমি অন্তত দেখিনি। মানবাধিকার কমিশনের সচিব, ফুল টাইম কর্মকর্তা, দুজনই দক্ষ, দুজনই পিএইচডি, দুজনই আমলা। দুদকের কমিশনার আমলা, কম্পিটিশন কমিশন আমলা। কমিশনগুলো তো আমলাদের এক্সটেনশন করার জন্য করা হয়নি। কমিশনগুলো একটা স্বাতন্ত্র্য ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েশন অফ এ স্ট্যাটিউট, যাদেরকে পলিটিক্যাল এক্সিকিউটিভরা ভয় পাবে, ব্যুরোক্রেসি ভয় পাবে, যাদের কাছে ইনফ্লুয়েন্স করা যাবে না। এখন দেখা যাচ্ছে সবগুলোই একটি সুতায় কাঁথা হয়ে গেছে, যে কারণে ক্যান ইউ ইমাজিন রপ্তানি বেশি দেখানো হচ্ছে। ব্যাংক যেখানে ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ, যেটা কম্পিউটারাইজড, যেটা অটোমেটেড, ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংকও ইনভলভ থাকতে পারে সুপারভিশনে। রপ্তানি 10 বছর ধরে বেশি দেখানো হচ্ছে। আমাদের অর্থ ব্যবস্থা টোটাল নষ্ট হয়ে যাচ্ছে তো, কারণ এখানে তো আপনার জিডিপি, পার ক্যাপিটা ইনকাম সব এলোমেলো হয়ে যাবে। এখন সমস্ত ইকোনমিক থিওরি এখন রিথিং করতে হবে। ভ্রান্ত তথ্য, ভ্রান্ত তত্ত্ব, ভ্রান্ত নীতিতে দেশ চলবে, এই একটা ভুলের কারণে। এখন ইট ইজ টু মাচ ইন্ডিভিজুয়ালিস্টিক, পার্সোনালাইজড হয়ে গেছে। এমনিতেও কিন্তু ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টের একটা প্রবলেম হচ্ছে এটাই, পৃথিবীর সব দেশেই ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টে এটা একজন কেন্দ্রিক হয়ে যায় সব দেশেই। কিন্তু সেখানে গভর্নমেন্ট চেঞ্জ হয় অথবা ফেয়ার ভোট হয়, কম্পিটিটিভ ভোট হয়, সেখানে একটা অটোমেটিক দায়বদ্ধতা চলে আসে। এটা এত বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছে, পার্সোনালাইজড হয়ে গেছে, নট ম্যারিজ বেসড, এবং কোনো ইনস্টিটিউশনাল অটোনমি নাই। এখন ছাত্ররা খুবই কষ্ট পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথায়, যে মুক্তিযুদ্ধের সন্তানরা মেধাবী না, রাজাকারের সন্তানরা মেধাবী। এটা উনি ওই অর্থে বলেননি। উনি বলেছেন যে রাজাকারের সন্তানরা ছাড়াও মেধাবী আছে, মুক্তিযুদ্ধের সন্তানরা একটু কম মেধাবী হলেও তাদেরকে নিলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, আমি সেটা মনে করি। উনি আরেকটা কথা বলে ফেলছেন যে আমার পিয়নও 400 কোটি টাকা চুরি করেছে। 400 কোটি টাকায় আপনি বছরে 1 বছরের বেতন দিতে পারবেন 50,000 টাকা করে 6,666 জন লোকজনকে। অর্থাৎ যারা আন্দোলন করছে, এরা যদি 400 কোটি টাকা নিয়ে আন্দোলন করতো এবং 400 কোটি টাকা দিয়ে নতুন পদ সৃজন করা হতো, 6,000 জন 1 বছর বেতন পেত। 4,000 কোটি টাকার দুর্নীতি হলে 60,000 জন চাকরি পেত বিভিন্ন প্রজেক্টে, বিভিন্নভাবে। আর যদি 6 লক্ষ কোটি ধরেন, তাহলে বাংলাদেশের বেকার সমস্যা থাকবে না। তো আমার তো মনে হয় ছাত্রদের আন্দোলন করা উচিত দুর্নীতির বিরুদ্ধে। যে টাকা দুর্নীতি হয়ে পাচার হয়েছে এবং দেশে কাজে লাগছে না, ওই টাকার জব ক্রিয়েশন করা হলে, ওই টাকার কম সুদে লোন দেওয়া হলে বাংলাদেশে আর কোনো বেকার থাকতো না। ছাত্রদের আন্দোলন কোথায়? যেহেতু আমি একটু শিক্ষা ব্যবস্থার সাথে আছি, কোথায় চাকরি বাংলাদেশে? গত 10 বছরে কোনো জব ক্রিয়েশন সেক্টর তৈরি হয়নি, একটাও না। উবার আর ফুডপান্ডা ছাড়া, সরকারি চাকরি ছাড়া কোনো চাকরির খাত নাই, খুব কম বাকিগুলো। তো সরকারি চাকরির দিকে তারা দেখছে যে আমার 1% হলেও আমি কম পাচ্ছি কেন? কোটার কারণে। ওই সমস্ত দোষই কোটায় গিয়ে পড়ছে। কোটার বাইরে দুর্নীতিতে মিনিমাম 50% নিয়োগ হয়। দেশে দুর্নীতি না হলে আরও জব ক্রিয়েশন করা যেত বছরে 1 লক্ষ, সেখানে সব মেধাবীর চাকরি পাওয়া যেত। পুরো সিস্টেমটাই এলোমেলো হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথা বললেন, বাট রুগী তো অলরেডি মনে হয় মারা গেছে, এটা ক্লিনিক্যালি ডেথ। দুর্নীতির কারণে আমাদের অর্থনীতি যে পর্যায়ে গেছে, সেখান থেকে ফিরে আসা, আমি অর্থনীতিবিদ না, শুনে বলছি, তাদের সাথে কথা বলে বলছি, সেখান থেকে ফিরে আসার তো কোনো আশু লক্ষণ নাই। এখন দুর্নীতিবিদদের ড্রাইভ দিলেও সেটাতে কী লাভ হবে? দেশে বিজনেস হচ্ছে না, এফডিআই হচ্ছে না, সমস্ত কিছু স্থবির হয়ে গেছে। এবং লাস্ট চায়না থেকে যে আমরা ভেবেছিলাম $5 বিলিয়ন আসলে আমাদের রিজার্ভ বাড়বে, সেখানেও কোনো আশার আলো দেখা যাচ্ছে না। তাহলে সমস্যাগুলোর তো কোনো সমাধান হচ্ছে না। যেটা হচ্ছে ডাইভারশন, যেটা হচ্ছে প্রোপাগান্ডা মেশিনারি। বিশাল বড় সমস্যাগুলোকে বাইপাস করে ছোট সমস্যাটাকে অনেক বড় করে দেখানো হচ্ছে। কোটা একটা ছোট সমস্যা। এই বৃহত্তর পচাগলা সমাজের মধ্যে কোটা একটা ছোট সমস্যা। এবং শুধু তাই না, কিছু কিছু কোটা অবশ্যই যৌক্তিক। আন্দোলনটা হতে পারে 10% কমানো নিয়ে, কিন্তু পুরোটা বাতিলটাও ঠিক না। যারা আন্দোলন করছে তাদেরকেও যুক্তি দিয়ে বুঝালে তারা বুঝবে যে হ্যাঁ, আমার ডিসেবল কোটা প্রয়োজন আছে, আমার কিছু আঞ্চলিক কোটা প্রয়োজন আছে, এবং অবশ্যই কিছু মুক্তিযোদ্ধা কোটা রাখা অবশ্যই প্রয়োজন স্বীকৃতিস্বরূপ। হ্যাঁ, সেখানে আপনি বলতে পারেন এক ফ্যামিলিতে কয়জন হবে, এক ফ্যামিলিতে কি 3 জেনারেশন 4 জেনারেশন যাবে? এটা হতে পারে যে এক ফ্যামিলিতে একজন পেলে আরেকজন পাবে না, কারণ একজন যখন সরকারি চাকরি পাচ্ছে, তার ছেলেমেয়েরা তখন ভালো স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে, তার আর কোটার প্রয়োজন নাই প্র্যাকটিক্যালি। সো এক ফ্যামিলিতে একজন মুক্তিযোদ্ধা পেতে পারে। এইটা সরকার অনায়াসে আলোচনা করে সুন্দরভাবে সমাধান করতে পারত।
কেন এটাকে লেভিয়াথান হতে দিচ্ছে আই ডোন্ট নো। হয়তো বা একটা পলিটিক্যাল গেম খেলতে সরকার পছন্দ করছে, আওয়ামী লীগের গেমটা পছন্দ করে, আন্দোলনের খেলাটা খুব ভালো লাগে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ তো সিদ্ধহস্ত, কিন্তু রক্ত তো ঝরবে, এবং রক্তটা কার গায়ে লাগবে? সরকারের গায়ে লাগবে, এবং এটা দায় সরকারকে নিতে হবে। এবং এই জিনিসটি শেষ করে দিচ্ছি, জিনিসটা তো আওয়ামী লীগ বিএনপির মধ্যে নাই, গণ দিকে চলে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব শাহাদাব আকবর চৌধুরী, সম্প্রতি আমলাদের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরাও। মানে আমাদের প্রশ্ন, কিন্তু প্রশাসন এভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ার পিছনে রাজনীতিবিদদের কি তাদের দায়টা আদৌ এড়াতে পারে? আপনারা কি সেটা দায় এড়াতে পারেন? আমরা এটা নিয়ে বিস্তারিত শুনবো, তো আমাদের একটু বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে একবার আপনার কাছে বিস্তারিত শুনবো। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা ফিরছি আমাদের আলোচনায়। জনাব শাহাদাব আকবর চৌধুরী, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যে সম্প্রতি আমলাদের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছে সরকারি দলের অনেক সংসদ সদস্যরাও, কিন্তু প্রশাসনে এইভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ার পেছনে রাজনীতিবিদদের কি, মানে রাজনীতিবিদরা কি তাদের দায় এড়াতে পারে? তারা কি দায়, মানে এখান থেকে দায়মুক্ত হতে পারে? দেখুন, এখানে রাজনীতিবিদদের দায় এড়ানোর বিষয় না, বিষয়টা হচ্ছে সব জায়গায় আমি এই একই কথা বলি, সেটা হলো আমাদের এই দেশে চরম একটা সামাজিক অবক্ষয় ঘটেছে, এবং এই সামাজিক অবক্ষয়ের কারণে আমরা প্রতিটা স্তরে দুর্নীতি ব্যাপকভাবে হয়েছে। এবং এর যদি আমরা একটু পিছনে যাই, এটার কারণটা আমরা জানি। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা দেখেছি সবসময় সেনা সমর্থিত বা সেনাবাহিনীর প্রধান ইনারা এসেছে, এক এক সময় এক এক রকমভাবে এসে তারা দেশকে অনেকভাবে চালিয়েছে। তখন আমরা দেখতে পেয়েছি যেরকম ধরনের একটা বাস কাউন্টার, ওই কাউন্টারে যে টিকিট বিক্রি করে তাকেও সংসদ সদস্য করে নিয়ে আসছে। তার মানে জনগণ দেখছে যে একটা বাস কাউন্টারে যে টিকিট বিক্রি করে তার সংসদ সদস্য হইতে কোনো আপত্তি নাই, কিন্তু তার সেই যোগ্যতা ছাড়াও অনেক ধরনের অন্যান্য যোগ্যতার কারণে তাকে করা হলো। তার মানে আস্তে 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 এইভাবে করে 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 আজকে আমরা এখানে এসেছি। এটা কিন্তু একদিনের বিষয় না। আজকে আমরা এই যে বললেন যে আমলাদের, এখানে আমলা না, এখানে প্রতিটা স্তর সবাইকে আমরা আসলে আমরা নিজেরা কিন্তু কেউকে আমরা আয়নায় দেখি না। আমরা শুধু সমালোচনা করতে পারি, কিন্তু নিজে যে একটু আগে চুরিটা করে আসলাম সুযোগ পাওয়ার সাথে সাথে সেই জিনিসটা কিন্তু আমরা দেখি না। এখানে যেটা প্রয়োজন সেটা হলো সামাজিকভাবে আমি আপনি প্রতিটা স্তরের সবাইকে, যে যার স্থানে আছে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দেখাচ্ছে, শুধু মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দেখালে হবে না। একটু আগে যে কথাটা আসলো, মাননীয় প্রধানমন্ত্রী কালকে পিওনের কথা বললো, সঙ্গে সঙ্গে তাকে ধরা হলো, মানে তার বাংলাদেশ ব্যাংক থেকে তার অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বলা হয়েছে। আমার কথা হচ্ছে এই যে ওয়াচডগরা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকজন দায়িত্বে আছে, ওনারা তাদের দায়িত্ব যাদের জায়গায় পালন করছে না। আজকে যদি দেখেন আপনি কেন্দ্রীয় ব্যাংকে তো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তারা কেন দেখে না যে এক একটা জায়গা থেকে হঠাৎ করে 10 কোটি 100 কোটি করে উঠছে নামছে, একদিনের ভিতরে বা 3 দিনের মধ্যে সব টাকা উঠায় নেওয়া হলো। এই জিনিসটা তারা দেখলে তো আজকে এটা বন্ধ হতো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলে দেননি যে তোমরা এটা দেখবা না। তার মানে প্রতিটা স্তরে যে দুর্নীতি শুরু হয়েছে, এর জন্য শুধু এক জায়গায় দায়িত্ব করলে হবে না, যে করতে হবে প্রতিটা স্তরে। আমরা যখন এখন দেখি, আপনি একটা টেন্ডারের জায়গায় যান, আপনি দেখবেন অন্যান্য দেশে দেখি আমরা যে একটা প্রজেক্টের ভ্যালু কত হবে, সে 10 টাকা, তারপরে আর ব্যবসা কি হবে, তার কার কি কমিশন হবে, হয়তো সব মিলে হবে একটা প্রজেক্ট 15 টাকা। আমাদের বাংলাদেশে কি হচ্ছে দেখবেন আপনি, হঠাৎ করে টেন্ডার পার্টিসিপেট করে বলে কি 10% মাইনাসে দিয়ে দিলাম, লেসে দিয়ে দিলাম। এই 10% লেসে দিলাম, তারপর ফিগারটা 10% লেস পাইলেন কোথায়? ওই যে লোক দায়িত্বে আছে উনি কিন্তু ওই কন্ট্রাক্টরকে দিয়ে দিচ্ছে, সেই কন্ট্রাক্টর ওটা দেখে জমা দিয়ে দিচ্ছে, যে যার মতন টাকা ভাগ করে খাচ্ছে। না, সেটাও তো দেখার জন্য কেউ আছে। তো ওই যে বললাম, যে দেখার জন্য আছে তিনিও খাচ্ছেন। সুতরাং এখানে এই আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে সুযোগ পেয়েছে বলেই তো খাচ্ছে। সেই সুযোগ না পেলে তো খেতে না। এই যে আমি বললাম, সেই সুযোগটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলে দেননি। সেই ড্রাইভার আবেদের কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সরকার বানিয়ে দেয় নাই। সেই যে আমি যেটা বলছি, প্রত্যেকটা স্তরে যারা যারা এই যে দুর্নীতি হচ্ছে, আমরা সবাই যদি আমরা সেইভাবে আমরা জেগে না উঠি, সামাজিক একটা আন্দোলন না হয়, জাগরণ সৃষ্টি না হয়, তাহলে এই দুর্নীতি যেটা বন্ধ করার প্রচেষ্টা হবে, হয়তো সাময়িকভাবে হবে, কিন্তু তার জন্য সবাইকে এগিয়ে আসাটা খুব জরুরি। আজকে দেখেন, আমরা কথায় কথায় দেখি অনেক বিদেশে
যাচ্ছে, হয়তো আমলা হতে পারে, যে কোনো কেউ, তার যে বেতন বা তার যে ইনকাম, সেই ইনকামের সাথে সে সিঙ্গাপুরে যায়, সে হার্টের অপারেশন করে আসতেছে বা চিকিৎসা করছে, তাকে সঙ্গে সঙ্গে তাকে ধরা উচিত। আমি দেখি ধরেন আমার এলাকায় একজন চেয়ারম্যান, তার কি হইতে পারে, সে একজন ব্যবসায়ী, আজকাল অনেকে ব্যবসায়ী আছে রাজনীতিতে আসছে, তো সে একজন চেয়ারম্যান, সে যখন এই আপনার মনোনয়নপত্র সাবমিট করেছে নির্বাচন কমিশনে, তখন সেই তার ইয়েতে এফিডেভিট করে হলফনামায় সে দেখেছে তার ইনকাম যেটা দেখালো, কিন্তু অথচ তার ঢাকায় 10 তলা 3টা বাড়ি আছে, সেটা কোনোটা এখানে উল্লেখ নাই। সে আর একটা দেশের সিটিজেন, সেই সিটিজেন যখন যেখানে হয়েছে সেখানে কিন্তু তাকে আপনার ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে করতে হয়েছে, তাহলে দেখেন 4-5 কোটি টাকা দিতে হয়েছে, তার মানে মানি লন্ডারিংয়ের ভিতরে সে পড়ে। তো এই ধরনের অনেকগুলো জিনিস আছে, সেটাতে আমার মনে হয় যে এটা আরও অনেক গভীরভাবে সর্বস্তরে সরকার, অবশ্যই যেহেতু ধরেন আমিও সরকার দলীয় একজন সংসদ সদস্য, সরকারকে এগিয়ে আসতে হবে, এবং সরকারকে এগিয়ে আসলে আর অন্যরা তখন আরও সামনে এসে ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। কারণ যে উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন হবে আমরা আশা করি, আমরা বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের দিকে আমরা যাব, কিন্তু যেই স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগোচ্ছি, সেই স্মার্ট বাংলাদেশে শুধু আমরা উন্নয়নের পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী তো উনি নিজেই বলেছেন যে আমার উন্নয়নের সকল সুফল এই দুর্নীতিবাজ উই পোকাগুলো খেয়ে ফেলছে। আমি সেটাই বলছি, এই দুর্নীতিবাজ যেটা খাচ্ছে, সেটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যেই আজকে যেটা বলেছেন যে জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স, আমি আর কাউকে ছাড় দেব না, এবং সেটা আমরা বিশ্বাস করি যে তিনি সেইভাবেই, কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা, তার জীবনে আর চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, তিনি বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন, এবং তিনি নিজেও বলেছেন যে আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকা নিল। তো আমি সেই জন্যই বলছি যে আজকে এই দুর্নীতির থেকে বেরিয়ে আসা, আমার একটু আগে শামীম ভাই বললেন যে ধরেন সব কিছু কিন্তু আমাদের আওয়ামী লীগের 15 বছরের উপরে দিলেন, কিন্তু এবং ওই স্বৈর শাসক অ্যাবসলিউট ক্ষমতার বললেন, উনি কিন্তু যার যেই দল করেন সেই অ্যাবসলিউট কিন্তু সেনা শাসক, সেই অ্যাবসলিউট দলের সেই নীতিতে বিশ্বাস করি। অনেকগুলো ফোন অপেক্ষা করছে, দর্শক কে বলছেন, কে কোথা থেকে ফোন করছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তার আলী বলুন। আমি আমার প্রশ্ন হলো, স্টুডিওতে যে যারা আছে তাদের কাছে, সবার কাছে আমার প্রশ্ন একটা, সেটা হলো গ্রামে মানুষ মানে ভাতের অভাবে, চিকিৎসার অভাবে তারা হাঁস মুরগি গরু ছাগল বিক্রি করতো, চুরি করতো, তাদেরকে কোমরে দড়ি বেঁধে তাদেরকে কোর্টে বা পুলিশে দেওয়া হতো, তারা 2 বার 3 বার জেল থাকতো। তা আমি আজকে প্রশ্ন হচ্ছে কি, দুর্নীতিবাজ বলা হয়, এই দুর্নীতিবাজ না বলে তাদেরকে চোর বলা হয়, যে টাকা চোর বলা হয় তাদেরকে। এই চোর বললে আমার মনে হয় যে দুর্নীতিবাজটা শব্দ বাদ দেয়, চোর বলা হলে আমার মনে হয় জিনিসটা ভালো হতো। এটা জি, আপনার প্রস্তাবটা আমরা বুঝতে পেরেছি, মানে তাদেরকে সামাজিকভাবে লজ্জা দেওয়ার একটি কথা আপনি বলছেন, কিন্তু আমরা ইদানিং দেখছি যে আপনার সেটা তো বলেই না, বরং যে আপনার খুব ভালোভাবে দুর্নীতি করতে পারছে তাকে অনেক ক্ষেত্রে স্মার্ট বলা হচ্ছে। জি, জনাব প্রণব শাহ, দুর্নীতিবাজরা তো একদিন দুর্নীতি করে 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে না, তারা দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে, তারা একটা পিয়ার গ্রুপ তৈরি করে ফেলছে, মানে তারা কিন্তু একা সব কিছু করে না, আবার অনেককে নিয়ে তারা করছে, কিন্তু ক্ষমতায় থাকাকালে কেন তাদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নেয় না, কেউ বাধা হয়ে দাঁড়ায় না? যে কথাটি এসছেও যে আমি তো দেখছি যে সে দুর্নীতিবাজ, কিংবা কেন আমি বলি না, যেটা কিছুক্ষণ আগে আমাদের অধ্যাপক মিজার উনি বলেছেন যে আমরা তো বলছি না, তো আদৌ যে আমাদের যে এখন যে কালচারটা তৈরি হচ্ছে তাতে কি দেখি যে দুর্নীতিবাজরা তো বুক ফুলে আসছে, 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, তাদেরকে কিছু বলাও যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। সেজন্য শুধু আইন এবং দুর্নীতি দমন কমিশন বা এই টকশো করে আপনার হবে না। গত মাসের 23শে জুন বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ তার 75 বছর পূর্তি পালন করেছে, আপনারা দেখেছেন, বড় অনুষ্ঠান হয়েছে। সেদিন আমি একটা লেখার শিরোনাম করলাম, দুর্নীতির বিষ বৃক্ষের বিরুদ্ধে কি করবে মহিরু আওয়ামী লীগ। আপনারা জিরো টলারেন্সের কথা বলছেন, আপনারা যদি ওই জিরো টলারেন্সের পিছের অংশটা দেখেন, নির্বাচনী ইস্তেহার থেকে আমি যদি বলি, সেখানে স্পষ্টভাবে বলা আছে অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন, জাতীয় নৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় হলো দুর্নীতি। দুর্নীতির কারণে দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ইস্পিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। কেবল আইন প্রয়োগ ও শাস্তি প্রদানের মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব নয়, তার জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। এই লেখাটায় আমি আওয়ামী লীগের সমালোচনা করলাম,
75 বছরের পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা করলো, না একটি স্মার্ট কর্মসূচি ঘোষণা হলো যে এই 75 বছর বয়সে আমরা এই ঘোষণা করলাম, আগামী 1 বছর এই করবো আমরা, না একটি সামাজিক আন্দোলন যেটি আমি নির্বাচন ইশতেহারে বলেছি 2007-এর মানে 2024-এর 7 জানুয়ারির আগের যে নির্বাচন ইশতেহার সেখানে বলেছি, তার যে সামাজিক আন্দোলন, সেই সামাজিক আন্দোলন আজকে 23শে জুন থেকে শুরু করলাম, এই কথাটি আওয়ামী লীগ বলতে পারলো না। এমনকি 2018 সালেও কিন্তু জিরো টলারেন্সের কথা বলা হয়েছিল, তারপরেও 5 বছর সরকার চলেছে, কিন্তু ওই দুর্নীতি জিরো টলারেন্সের কথাটি বাস্তবিত করার অনুভব হয় নাই আওয়ামী লীগ নেতাদের। এখানে সাদেক আকবর চৌধুরী আছেন, তার পারিবারিক অবস্থা আমরা সবাই জানি, তার সম্পত্তির হিসাব নেন না কেন? আর এখন যে গত 2 বছর যাবত রাজনীতি করে তার সম্পত্তির হিসাব নেন না কেন? তাহলে তো হয়। আমি 34 বছর বাংলাদেশ সাংবাদিকতা করে এই শহরে, আমার কি আছে আর 6 বছরের সাংবাদিকের কি আছে, আপনি সেই হিসাব নেন না কেন? সবকিছু আপনি সরকার প্রধান আর সরকার আর আইনের মধ্যে ছেড়ে দেন কেন? ওই যে আমার দর্শক যে বলল যে দুর্নীতিবাজ বলেন না, একটু অ্যারিস্টোক্রেট মনে হয়, চোর বলেন। আপনি দেখা দেন না যে আপনি আশিক চৌধুরী, আপনি তো 2 বছর আগে এই ছিলেন, আপনি তো চোর, নাহলে তো আপনি এই জায়গায় আসতে পারতেন না। আপনি একটা এসিবি চালক কি কোত্থেকে? আপনি মাসে বেতন কত? 1 লাখ টাকা বেতন হলে 12 মাসে 12 লাখ টাকা হয়, 5 বছরে 60 লাখ টাকা হয়। কত টাকা ভরণ পোষণে খরচ করেছেন আর কত টাকা জমি এসিবিউ কিনেছেন? আপনি 12 কোটি টাকা দিয়ে আপনার গুলশানে অ্যাপার্টমেন্ট কিনছেন, আপনি একটা উপজেলা চেয়ারম্যান। আপনি মাননীয় প্রধানমন্ত্রী জাহাঙ্গীরের কথা বলেছে, জাহাঙ্গীরের কথা বলেছে, সত্যি সত্যি জাহাঙ্গীর যাদের সাথে গাড়িতে ঘুরছে তাদের কতজন জাহাঙ্গীর দ্বারা উপকৃত হয়েছে, আর কতজন এই 5 বছরে জাহাঙ্গীরকে জাহাঙ্গীর ভাই ডেকে 400 কোটি টাকা হলো 40 কোটি 4 কোটি টাকার মালিক হয়েছে, তাদেরও তো খুঁজতে হবে। আজকে মতিউর রহমান নিয়ে অনেক বড় বড় কথা বলছি, সুযোগ পেয়েছি জন্য কথা বলছি। কই আপনি কি ফিরিয়ে আনতে পারবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান তার জন্য তদবির করেছিলেন যে ওকে ছেড়ে দেন, ও আমাদের কাজের দরকার হবে? মতিউর রহমান তো সাবেক এনবিআর চেয়ারম্যান, তো এটা লিখেছে বইতে। আরও 3 জন সেনা কর্মকর্তার কথা লিখেছে, 4 বার দুর্নীতি কমিশনে ছিলেন, ওনাকে তো ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে। কারা দিল? আপনি কি তাদেরকে আনতে পারবেন? শুধু যেটা কথা হলো প্রধানমন্ত্রী বললেন, আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম এখন জাহাঙ্গীর নিয়ে। ওই কারা মতিউর রহমানকে ক্লিন সার্টিফিকেট দিল আমরা কি ধরতে পারছি? মনে রাখতে হবে 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন হওয়া দেশ, 33 বছর লেগেছে আমাদের ব্রিটিশ আমলের পাকিস্তান আমলের দুর্নীতি দমন ব্যুরো দিয়ে দুর্নীতি দমানো যাচ্ছে না, সেজন্য দুর্নীতি দমন কমিশন করতে হবে। 2004 সাল বিএনপি ক্ষমতায় ছিল, পরতে ভুল ছিল সে আইনে, তারপরে একটা কমিশন করতে হয়েছে, কারণ কমিশন করার জন্য চাপ ছিল। যদি মনে থাকে দেখবেন এডিবির চাপ ছিল, এডিবির কর্মকর্তারা এসে বলেছে অনগণগ্রাম এর হবে। আর তার 20 বছর পরে আজকে 2024 সালে এসে আমরা বলছি যে দুদকের সেই সক্ষমতা আছে কি, দুদক সেইভাবে দেখে কিনা, যে উদ্দেশ্যে আমরা করেছিলাম তার সফল হলো কিনা। এই যে একটু সাদেক আকবর আরেকটু বলেছে টেন্ডারের কথা, আপনি কি জানেন এই 10%-এর মূল ঘটনা ডিজিটাল টেন্ডারের জন্য? যখন জি.কে. শামীম অ্যারেস্ট হলো, তখন যখন ক্ষতি দেখা হলো যে কেন একজন লোক বারবার পায়, তখন ওই 10%-এর কথা এসেছে, তখন ইজিপির কথা এসেছে, যেটা আমরা অনেক গর্ব সহকারে বলি যে ডিজিটাল বাংলাদেশে টেন্ডার হচ্ছে, তার মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এই টেন্ডারের শস্যের মধ্যে ভূত আছে জন্য ওই 10%-এর কারণে জি.কে. শামীমের মতন লোক বারবার কাজ পাচ্ছে। আমি জানি না সাদাত চৌধুরী পূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে আছেন কিনা, বা এমন কোনো কমিটিতে আছেন কিনা যেখানে বলবেন যে আমাদের যে আগে যে ছিল মানে সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইউনিট, যেটা এখন কর্তৃপক্ষ হয়েছে, সেটা সঠিকভাবে হয়েছে কিনা, আমাদের এই টেন্ডারগুলো ঠিকভাবে হচ্ছে না, সেই জায়গাগুলো দেখতে হবে। আরেকটা হলো যার দেখার ব্যাপার, আমার দেখার ব্যাপার সাংবাদিক হিসেবে, যে সাদেক আকবর চৌধুরী যে হলফনামা দিয়েছে ইলেকশন কমিশন, সেটি কোনো কারণে উপেক্ষা করতে পারে, কারণ তার সাথে রাজনীতি আছে। আমি সাংবাদিক হিসেবে দেখি কিনা যে উনি ঠিক হলফনামা দিয়েছেন কিনা, আমি দেখি কিনা যে আমাদের ব্যারিস্টার আমাদের এখানে আছেন আমাদের শামীম পাটোয়ারি, উনি যে ইউনিভার্সিটির মালিক হয়েছেন, উনি কত টাকা ফি নিয়ে আয় করে এটা করেছেন, এটা আমি দেখি কিনা। আপনি দেখেন কিনা যে সাংবাদিক পুনঃ এত জোরে জোরে কথা বলে আয়করটা ঠিক দেয় কিনা, ইনকাম ট্যাক্সটা ঠিক আছে কিনা। প্রতি বছর তো আমার জমা দিতে হয়, আমি তো প্রতি বছর হিসাব দেই। তা আপনার সরকারি চাকরিতে প্রতি বছর হিসাব দেয় না, যে ইনকাম ট্যাক্স দেয় না, এখানে 6 জন লোক, আমরা 7 জন লোক ইনকাম ট্যাক্স দেই না। তা আমি হয় ঘুষ দিয়ে আমারটা জায়েজ করি, অথবা কিছু গোপন করি, তাহলে কোনো না কোনো সংস্থা আছে যে গোপনটা ধরা পড়বে। তা আমাকে ধরেন, আপনি বলেন যে আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, বলেন যে আপনি যা আয় দেখেছেন তার থেকে বেশি খরচ করেছেন। এমপি সাহেব বললেন যে চট করে চলে যায় সিঙ্গাপুরে, আমি তো ব্যাংককে কেন ভারতে যাওয়ার কোনো সুযোগ পাই না চিকিৎসা করার, আমি তো সব চিকিৎসা বাংলাদেশে, মানে 2 বার হাঁচিয়ে দিলেও কিন্তু অনেকে এয়ার অ্যাম্বুলেন্স করতে পারবে। আমি মনে করি সমাজে যেটা আমি মনে করি যে আওয়ামী লীগ সঠিকভাবে লিখেছিল যে একটা সামাজিক আন্দোলন দরকার হবে, সবাইকে চোখে চোখে রাখবেন, তাহলে আপনি কিছুটা পাবেন। নাহলে শুধু আইন করবেন। এখন খুরশিদ আলমকে বললেন যে কেন ধরা পড়লো না, কেন জাহাঙ্গীর আলম আছে কি না এই দেশে, তারপরে এই কথাটা আসলো কিনা, বিএফআইইউ আজকে
তৎপর হলো কিনা যে কত টাকা। আমরা সবাই জানি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকার উপরে চেক দিলে সেখানে ড্যাশবোর্ডে সেটা ক্লিক করে বাংলাদেশ ব্যাংকের। তা 50 লক্ষ টাকা 1 কোটি টাকা 15 সার অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে, আপনি জানলেন না, খবর নেই। জাহাঙ্গীরের 8 তলা বাড়ি উঠে গেল নোয়াখালী শহরের মধ্যে, উনি চাটখিলের মানুষ, কেউ দেখলো না, কেউ দেখলেন না, না দেখেছে ওটা, যে দেখেছে সে লাভবান হয়েছে, কেউ দেখে না আমি বলতে পারবো না, কেউ না কেউ দেখেছে অবশ্যই, এবং সে যে রেজিস্ট্রি করেছে সেই রেজিস্ট্রি সেও লাভবান হয়েছে। সবাই লাভবান হতে চায়, সবাই লাভবান হতে চাই, তাহলে দুর্নীতি চলবে। আর আমরা এখানে টকশোতে আলোচনা করবো যে দুর্নীতি কিন্তু কমবে। জি ধন্যবাদ। দুর্নীতি কমে নাই জন্য 2004 সালের যে দুদক হয়েছিল তার আইন পরিবর্তনের এখন মনে হচ্ছে যে সংশোধন হয়েছে, এমনকি তাদের সক্ষমতা, এমনকি যারা চেয়ারম্যান হয়েছিল তাদের বিরুদ্ধে আমরা নিউজ করেছি 2004 সাল থেকেই। কিন্তু আমরা মনে করি একটা কমিশন হয়েছে, সেটাকে স্বাধীনভাবেই লড়তে দিতে হবে। নাহলে এখন তো মতিউরটাও দেখেন ভাই, মতিউরের ফাঁসি দেন, কিন্তু তার আগে ভাই তাদের শাস্তি দেন যারা ভাই ক্লিন সার্টিফিকেট দিয়েছে। এবং আজকে মতিউর রহমান কোথায়? বাংলাদেশের কোনো সংস্থা নাই খুঁজে বের করলো। তো এর আগেও দুদকে না না, আপনি নাই, বাদ দেন সব। যেদিন তাকে ওইচডি করেছেন তারপর থেকে সে কই? তারপর থেকে সে কই? ওনার ওয়াইফ কিভাবে 3 বছরের মধ্যে, এখানে আওয়ামী লীগের সংসদ সদস্য আছেন, আওয়ামী লীগের উপদেষ্টা আছেন, তারা কেউ জবাব দিবে না যে চাকরি ছাড়া 3 বছরের মধ্যে কেন তিনি ভাইস প্রেসিডেন্ট হলেন? ভাইস প্রেসিডেন্ট হলেন প্রথমে দলের, তারপরে উপজেলা চেয়ারম্যান হলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টাকা দিয়ে হয়েছে সোজা কথা। তো তাহলে সেই টাকাটা কে নিয়েছে? ওই নেতারাই নিয়েছে। সেই টাকা থেকে নির্বাচন কমিশন নিয়েছে? নেতারা নিয়েছে। আওয়ামী লীগের কোনো নেতা নিয়েছে বা কেউ তাকে সাপোর্ট দিয়েছে? তো সেটা বলেন। আমি দুটো জোরে কথা বলি, ধরেন না আমাকে। ধন্যবাদ। অ্যাডভোকেট খুরশিদ আলম খান। খুরশিদ আলম খান, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, তা আপনাদের জন্য এক ধরনের সুযোগ তৈরি করে দিয়েছে হয়রানি করার জন্য। আবার ধরেন না, সেটা আবার সুযোগ পেয়ে যায় মানে আমার প্রশ্ন হলো, মানে যে সুযোগ, একরকম সুযোগ আপনাদের করে দিয়েছে, এই সুযোগ আপনারা কাজে লাগাবেন? জি, আপনাকে ধন্যবাদ। মানে প্রণবদা কিন্তু একটা প্রশ্ন তুলেছে, গত 20 বছরে আপনারা কতটুকু সফল হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল না, উনি অনেক আগে থেকেই বলছে দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স। যদি এই ধরনের কমিটমেন্ট না থাকতো তাহলে কমিশন তো স্বাধীনভাবে কাজ করতে পারতো না। এই যে গত ধরেন 6 মাসের আপনি দেখেন, যারা বড় বড় ব্যুরোক্র্যাট বা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা, 15-20 জন পুলিশ হাই অফিসিয়াল, তাদের বিরুদ্ধে প্রসিডিং হচ্ছে কিন্তু। হ্যাঁ, এবং সেই জেলটা হাইকোর্ট পর্যন্ত অ্যাফার্ম করলো। তো এই কমিটমেন্টটা তো আসলে আগে থেকেই আছে। মানে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যেটা বলেছেন, আমি মনে করি ইটস এ রিমাইন্ডার, আবার মনে করিয়ে দিল, কিন্তু ওনার তো আগে থেকেই কমিটমেন্ট আছে। আর উনি যদি এই ধরনের কমিটমেন্ট 0 টলারেন্স না বলতো, তাহলে আমরাও তো এত ভালোভাবে রুলিং পার্টির এগেইনস্টও মামলা করতে পারতাম না। এবং রুলিং পার্টির অনেক ভালো ভালো প্রোফাইলের নেতাদের বিরুদ্ধে কিন্তু মামলা চলছে, ট্রায়াল চলছে, আপিল বিভাগে মামলা পেন্ডিং আছে, হাইকোর্ট ডিভিশন মামলা পেন্ডিং আছে। এখন আমি কিছু প্রশ্নের একটু উত্তরটা দিই। মিস্টার প্রণব শাহ যেটা বলছেন বিএফআইইউ, এটা জানে কি না, এটা আমি ওনাকে শ্রদ্ধার সাথে বলছি, মানে একটা টাকা কত টাকা ট্রান্সফার হলো এটা সঙ্গে সঙ্গে বিএফআইইউ জানার তার কোনো আইনি ক্ষমতাও নাই, ওই ধরনের লজিস্টিক সাপোর্টও নাই। নিয়ম হলো, একটা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যদি আপনি 10 লক্ষ টাকার বেশি ট্রানজ্যাকশন করেন একদিনে, তাহলে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে সেটা বিএফআইইউকে ইনফর্ম করতে হয়। ওই ব্যাংকের ওই ব্যাংক ব্রাঞ্চকে, ওটাকে বলে রিপোর্টিং সংস্থা, ওনারা রিপোর্ট করবে যে এই ব্রাঞ্চে গত এত তারিখ 10 লক্ষ বা 50 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে বা মানে ট্রানজ্যাকশন হয়েছে। তখন বিএফআইইউ জিনিসটা খতিয়ে দেখবে। খতিয়ে দেখা মানে ওয়েদার ইট ইজ সাসপিশিয়াস ট্রানজ্যাকশন অর নট, সন্দেহজনক লেনদেন কিনা। সন্দেহজনক লেনদেন হলেই যে মানি লন্ডারিং হবে তা না। অনেক সময় অনেকগুলো আমরা দেখেছি সন্দেহজনক লেনদেন হিসেবে বিএফআইইউ এক্সামিন করেছে, দুদক এক্সামিন করেছে, কিন্তু আফটার ইনকোয়ারি দেখা যাচ্ছে এটা তার নর্মাল ট্রানজ্যাকশন। এই ধরনের অনেক আছে বড় বড় ব্যবসায়ী, কিন্তু অনেক সন্দেহজনক লেনদেন আবার কিন্তু লন্ডারিং হয়ে যাচ্ছে কিন্তু। আমি তো সেটাই বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় আমি তো সেটাই বললাম। হ্যাঁ, না না দাদা, আপনি যেটা বলেছেন যে সঙ্গে সঙ্গে জানার কিন্তু কোনো ইয়ে নাই। না, আইনের পরিবর্তন আনলেই তো হবে না, আপনার ওই ধরনের লজিস্টিক সাপোর্ট আপনি পারবেন না। আমাদের এখানে লন্ডারিং এর যে আইনটা বর্তমানে আছে, এটা তো অত্যন্ত ট্রান্সপারেন্ট এবং খুবই শক্ত আইন, এবং এটা আমরা সাকসেসফুলি প্রসিকিউশন করছি। এবং দুদক এবং সিআইডি যে মানি লন্ডারিং মামলাগুলো করছে, তাতে রেট অফ কনভিকশন 100% রেট অফ কনভিকশন হওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না।
এবং দুদকের জেনারেল যেই আপনার অ্যান্টি কারাপশনের মামলা, যেমন সম্পদের মামলা, ব্রিচ অফ ট্রাস্ট, এম্বেজলমেন্ট, ব্যাংকের মামলা, সেখানে রেট অফ কনভিকশন হলো 70%, কিন্তু লন্ডারিং কেসে 100% কনভিকশন, কোনো মামলা এখন পর্যন্ত অ্যাকুইটাল হয়নি। এবং সিআইডিরও কিন্তু তাই, সিআইডি কিন্তু খুবই ভালো কাজ করছে সোফা রিলিজ টু হুন্ডি বেসড মানি লন্ডারিং। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে অর্থনীতিটা অনেক ব্যাপক হয়ে গেছে এখন। আগে ধরেন 1972 যে অর্থনীতির ছিল, 75 যে অর্থনীতি ছিল, ইভেন কি 2000, 2007, 8, 10 ছিল, এখন কিন্তু অর্থনীতি বিশাল একটা খাত। এখন এই বিশাল খাতে অর্থনীতিতে দুর্নীতি স্প্রেড হবে, এটা খুবই স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক কিছু নাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ পৃথিবীতে খুব কম দেশই আছে, যেমন ডেনমার্কের আমরা এক্সাম্পল বলি, ডেনমার্ক, কিন্তু সেখানে লোক সংখ্যা কত, তাদের জিডিপি কত, তাদের ইনকাম কত, তাদের রেট অফ এডুকেশন অনেক হাই, অনেক লেভেল উপরে। আমাদের রেট অফ এডুকেশন তো অনেক নিচে। তাদের একজন প্রুডেন্ট লোক, একজন গ্র্যাজুয়েট যেভাবে চিন্তা ভাবনা করছে, আমার দেশের একজন গ্র্যাজুয়েট তো ওভাবে চিন্তা ভাবনা করে না। কাজে আমার রেট অফ যেটা এডুকেশন, আমার যেটা কোয়ালিটি, সেভাবে আমাকে মূল্যায়ন করতে হবে। কিন্তু তার মধ্যেও আমরা কাজ করতে পারছি কিনা, এটা হলো একটা বিগ কোশ্চেন। এই যে আমরা যে কাজগুলো করছি, প্রত্যেকটা জিনিস আপনি দেখুন, ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হচ্ছে। এখন একটা জিনিস বলছে, গতকালই মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আজকে বিএফআই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলো, ব্যাপারটা কিন্তু আসলে না। যখন ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তার আগে বেশ 1 মাস বা 15 দিন আগে ওটাকে ভিজিলেন্সে রাখতে হয়। একটা ব্যাংক অ্যাকাউন্ট যখন জব্দ করবে, বিএফআইয়ের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, অনেকটা আদালতের মতো। সে প্রথমে 30 ডেজের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারে, এভাবে সে 7 বার জব্দ করতে পারবে, মানে 30 ডেজ করে 30 ডেজ করে। 7 বারের পরে তার আর করার ক্ষমতা নাই, তখন সে একটা রিপোর্ট তৈরি করে আইদার দুদককে দিয়ে দিবে অথবা আপনার সিআইডিকে দিবে। দুদক তখন ইনিশিয়েটিভ নিয়ে সরাসরি কোর্টে গিয়ে জব্দ করবে। বিএফআইয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা অত্যন্ত লিমিটেড, কাজেই একটা ভিজিলেন্স অ্যাকাউন্টে রাখা একটা সময় সাপেক্ষ ব্যাপার। হুট করে আপনার একদিনের মধ্যে সে ভিজিলেন্ট হবে না, এটা অনেক আগে থেকেই নিশ্চয়ই এটা এক্সামিনেশনে ছিল, হয়তো আজকে সেটা ফ্রিজ করেছে, এবং ফ্রিজ করার আগে তাকে অনেক প্রসিডিউর মেনটেন করতে হয়। এখন আমি চাইলেই যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবো না। ধরুন এক্সাম্পল, আমরা যে আপনার, কিন্তু আমরা তো অনেক ক্ষেত্রে দেখছি এই প্রসিডিউর মেনটেন করতে গিয়ে মাঝখান থেকে পুরো ব্যাংক খালি করে টাকা তুলে নিয়ে না। শুনেন আশিক সাহেব, এটাকে আপনাকে ইটস এ রুল, মানে রুল অফ ল। আমাদের দেশে আমরা রুল অফ লতে বিশ্বাস করি। আমাদের এখানে আইন আছে, আইনি কাঠামোর আওতায় দুদক কাজ করে, আইনি কাঠামোর আওতায় বিএফআইও কাজ করে। সে আইন ভঙ্গ করে কোনো কিছু করতে পারবে না, নেভার। যদি সে করে, সঙ্গে সঙ্গে তারা কোর্টে চলে যায় এবং কোর্টকে এটা জবাবদিহি করতে হয়। তা আপনাকে এটা মানতেই হবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, সাধারণ মানুষের প্রশ্ন যে পিকে হালদার এত টাকা নিয়ে গেল, তুমি তো তাকে ধরতে পারলো না, 4000 কোটি টাকা নিয়ে গেল, শেখ আব্দুল্লাহ বাচ্চু পলাতক, তোমরা তার কিছুই করতে পারছো, তাহলে আপনি আইনটা চেঞ্জ করেন। চার্জশিট পর্যন্ত দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, না চার্জশিট দিয়েছে অনেক পরে, অনেক পরে, 7-8 বছর। প্রশ্ন আছে, আব্দুল হাই বাচ্চু যে এই আপনার ঘটনা ঘটাচ্ছে, সেটা কিন্তু মিডিয়ায় কয়েক বছর ধরে এটা আলোচনা হচ্ছে। এত একটা ব্যাংকে এই লোক যাওয়ার সাথে সাথে সে কাজ শুরু করেছে এবং তার করিতকর্মায় ব্যাংক খালি হচ্ছে, এটার এই নিউজটা কিন্তু ছিল মিডিয়ায়, কিন্তু এগুলো একাধিকবার দিয়েছে, কিন্তু কোই কারণে সেখানে চুপ ছিল সবাই। এবং আব্দুল হাই বাচ্চু সুন্দরভাবে দেশ থেকে সবকিছু কাচাই নিয়ে বাইরে হয়ে গেল। না, আব্দুল হাই বাচ্চু দেশের মানে বাইরে চলে গেছে মনে হয় না, তাহলে দেশে আছে সেটা তো শনাক্ত করতে পারছে না। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আমি আপনাকে বলি, এই যে কতদিন আগে, সম্ভবত 2 মাস থেকে 3 মাস আগে, শেখ আব্দুল হাই বাচ্চু 59টা আগাম জামিনের দরখাস্ত দাখিল করেছে। নিয়ম হলো, কোনো আসামি যদি আগাম জামিন চায় দুদকের মামলা, দুদককে তার একটা কপি দিতে হবে এবং গভর্নমেন্টকে দিতে হবে। গভর্নমেন্ট মিনস এখানে অ্যাটর্নি জেনারেল অফিস। শেখ আব্দুল হাই বাচ্চুর 59টা কপি আমরা পেয়েছি, আমরা রিসিভ করেছি যে উনি আগাম জামিন সিক করছে, কিন্তু ওনাকে কোর্টেও দেখা গেছে। আমার একটা জার্নালিস্ট, একটা ইনফরমেশন ইন্টেলিজেন্স সোর্সে উনি কোর্টেও আসছে হলফনামা করার জন্য পারহ্যাপস, কিন্তু সেই 59টা বেইল অ্যাপ্লিকেশন আগাম জামিন লিস্টে আর আসে নাই। দ্যাট মিনস উনি করে রাখছে কিন্তু লিস্টে দাখিল করে নাই। দ্যাট মিনস আই থিঙ্ক উনি স্টিল এখন আমাদের দেশের মধ্যেই আছে, মানে এটা আমার ধারণা। আমাদের গোয়েন্দা রিপোর্ট দু একটা খুশি দু একটা কিন্তু ভালো। আপনি দেখেন, এই যে আপনি কয়েকদিনে আমরা নিউজ করেছি যে এই কোভিডের সময় তৎকালীন মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর আবুল কালাম আজাদ সাহেব
এবং একজন ডাক্তার সহ যে মামলাটা ছিল সেটা কিন্তু চার্জশিট হয়েছে। হ্যাঁ, ডাক্তার সাবরিনা সাবরিনা কিন্তু জামিনে পাওয়ার পরে চার্জশিট হয়েছে। না, ওটা চার্জশিট না, ওটা মামলা হয়েছে নতুন ফ্রেশ মামলা হলো। তো 3 বছরের মধ্যে তো করা গেল। আমরা চাই সেটা দ্রুত সময়ের সময় যদি সেটাও যদি 3 বছর পরে চার্জশিট দিতে হয় তাহলে মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্ন উঠবে। আপনার কথাটা 100% যুক্তিযুক্ত, বাট আপনি ভিজাভিস আমাকে দেখতে হবে আমি কতদূর খেতে পারবো। আমি বিং একটা ইনস্টিটিউশন, স্টেটের বডি, আমার খাওয়ার সাধ্য কতটুকু, আমার লজিস্টিক্স, সেজন্য আমরা লজিস্টিক পালনের পক্ষে, সেজন্য আমরা প্রয়োজনে আইন সংশোধনের পক্ষে। না শুনেন, একটা ইনকোয়ারি অফিসার, হ্যাঁ একটা ইনকোয়ারি অফিসার বা একটা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে যদি 50টা ইনকোয়ারি, 50টা ইনভেস্টিগেশন পেন্ডিং থাকে, ওর পক্ষে প্রপারলি কোনোটাতেই মাইন্ড অ্যাপ্লাই করা সম্ভব না। তাতে হয় কি একটা হজবরল হয়ে যায়। আপনি একটা ইনভেস্টিগেটিং অফিসারকে 5টা ইনভেস্টিগেশন রিপোর্ট করার জন্য দেন, তার কোয়ালিটি ডিফারেন্ট হবে। তো সেজন্য আমরা লোকবল বাড়াই, নট অনলি লোকবল, এখন যে আইনে সংশোধন করি। হ্যাঁ, না নট অনলি লোকবল, আপনি যে ফিনান্সিয়াল ক্রাইমটা যেভাবে ডেভেলপ হয়েছে এখানে অনেক এক্সপার্টাইজের প্রয়োজন আছে। এটা ওই ট্র্যাডিশনাল ইনভেস্টিগেটিং অফিসার দিয়ে এগুলো হবে না। যে আমাদের মানি লন্ডারিংটা কেন একটা উইংটা শক্ত, কারণ আমাদের ওখানে যে ইনভেস্টিগেটিং অফিসারগুলো আছে তারা টোটালি ডিফারেন্ট। অন্য যারা সম্পদের মামলা করে তাদের চেয়ে অনেক আলাদা, এবং সেটা ভিজিলেন্ট করে একটা আলাদা একটা কমিটি। কাজেই মানি লন্ডারিং যেভাবে ইনভেস্টিগেশন হয়, আপনি সম্পদের মামলা যদি ওভাবে ইনভেস্টিগেশন করেন তাও কিন্তু অনেক সাকসেস হবে। বাট বিকজ অফ এখানে কোয়ান্টিটি লাগবে, কোয়ালিটি লাগবে, এক্সপার্টাইজ লাগবে, লজিস্টিক সাপোর্ট লাগবে। আপনি এই একটা দুর্নীতি দমন একটা অফিস দিয়ে পুরো বাংলাদেশের দুর্নীতি দূর করতে, জি জি দান, সেটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যে আমাদের সাথে অনেকগুলো ফোন অপেক্ষা করছে, দুই একটি আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। জি জি ওমর ফারুক, কোথা থেকে বলছেন? জি 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 আমি নারায়ণগঞ্জ 4 আসন থেকে বলছি। জি বলুন ওমর ফারুক। জি হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে হাই প্রোফাইলের লোকগুলা এইভাবে দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়ে গেল, তারা যে পালিয়ে গেল আমাদের প্রশাসন কি এই ব্যাপারে কিছুই জানতো না? তারা যদি আজকে বাংলাদেশে থাকতো নিশ্চয়ই এদের সাথে কারা জড়িত তাদেরকেও তো ট্রেস করা যাইতো। এখন কি তাদেরকে বাঁচানোর জন্য কি তাদেরকে পালানোর ব্যবস্থা করা হয়েছে? ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। জনাব রাজিকুজ্জামান রতন, আমাদের দর্শকের প্রশ্নটির যদি উত্তর আপনি দেন। এখানে কয়েকটা জিনিস খেয়াল করার মতো, যে আমরা এটা বলতে খুব পছন্দ করি যে রুল অফ ল বা দেশ আইন তার নিজের গতিতে চলছে, কিন্তু দেখি যে আইন তার নিজের গতিতে চলে না। আইনের পিছনে কে থাকে এবং আইনের সামনে কে থাকে তার উপর দিয়ে কিন্তু আইনের গতি নির্ধারিত হয়। আইনের সামনে যদি দেখে বিরোধী দল, খুব দ্রুত গতিতে চলবে, আর আইনের সামনে যদি সরকারের প্রিয়ভাজন লোক থাকে আইন তখন আর চলতেই চায় না। এই জন্য কখনো আইন রকেটের গতিতে চলে, কখনো গরুর গাড়ির গতিতে চলে, ফলে আইন নিজস্ব গতিতে চলবে। এই কথাগুলো শুনতে শুনতে মানুষ মনে করে এগুলো সব বলতে হয়, তাই বলি। আর রুল অফ ল, এটা রুল অফ ল না, রুলড বাই ল। এবং রুলার তারা নিজের মতো করে লকে কখনো কখনো তৈরি করে নেয়, লকে কখনো কখনো টুইস্ট করে, এগুলো তো আমরা দেখছি। তা না হলে যখন একটা খবর হলো রিসোর্টের মালিক হলেন বেনজির, পত্রিকাতে খবর হয়েছিল, তখন কি অন্তত দুর্নীতি দমন কমিশন ক্লাবের একটি সরকারি এবং এরকম দায়িত্বপূর্ণ জায়গার বড় পজিশনে থেকে একটা ক্লাবের প্রেসিডেন্ট কি সে হতে পারে? ধরেন ক্লাবের প্রেসিডেন্টের পারে, কিন্তু পত্রিকায় যখন একজন সাংবাদিক লিখলেন যে রিসোর্টের মালিক হলেন বেনজির, পত্রিকায় খবর এলো, তারপরে তার নিজের মানে প্রতিষ্ঠানের মধ্যেও ইন্টারনাল একটা ইয়ে থাকে না, চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না, সেটা কি ছিল? আচ্ছা, ধরেন স্বাধীনতার পর 52 বছর পরে এখনও কি আমাদের সরকারি কর্মচারীদের তাদের আয় ব্যয় নির্ধারণ করার কোনো আইনটা তৈরি হয়েছে? আচ্ছা, এখনও তো আমাদের সরকারি কোনো কর্মচারীকে, আমি কর্মকর্তাটা বলছি না কারণ সংবিধানে কর্মকর্তা নাই, কিন্তু তারা নিজেদের কর্মকর্তা বলতে পছন্দ করেন, তো ওই কর্মচারীদের তাদের যদি কখনো গ্রেপ্তার করতে হয় তাহলে পূর্বানুমতির মানে বিধানটা লাগে। তাহলে এগুলো কেন লাগে? তাহলে এগুলো আইনের এই জায়গাগুলো এমন করে রাখা হয়েছে যে আইন তাকে সুরক্ষিত রেখেছে। আইন কি দুর্নীতিবাজ না, সেটারও একটা ব্যাখ্যা আছে। ইন্টারাপ্ট করছি, মানে সরি, আপনি ডোন্ট মাইন্ড। না দেখুন, দুর্নীতি দমন কমিশনের মামলায় কোনো সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করার জন্য পূর্বানুমতির কোনো প্রয়োজন নাই। 2013 সালে একটা আইন হয়েছিল, পার্লামেন্টে করেছিল 32-এর ক, মানে তাদেরকে পারমিশন নিতে হবে দুদককে। সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে পিআইএল-এ এবং 32-এর ক বাতিল করে দিয়েছে 2019 সালে গিয়ে। হ্যাঁ, আমি একটু বলি, ওই 32-এর ক বাতিল করে দিয়েছে। বাতিল করার পরে গভর্নমেন্ট এর বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অফিস কোনো আপিল করেনি, দ্যাট মিনস গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর সরকারি কর্মচারী আইন 2018-তে
যেটা হয়েছে সেটা দুদকের জন্য অ্যাপ্লিকেবল না। আপনি 2018 আইনের পরে অনেক সরকারি কর্মকর্তা র্যান্ডম অ্যারেস্ট হয়েছে দুদকের মামলায় এবং এটা কখনো বার হয়নি। খুবই খুশি হলাম এটা একটু এটা রং শুনে। কনসেপশন, খুবই খুশি হলাম শুনে। কিন্তু যে দুদকের মামলায় এটা অ্যাপ্লিকেবল আচ্ছা, না। থ্যাংক ইউ, এটা পরিষ্কার করার জন্য। এটা কিন্তু আমিও এটা বলতে চাচ্ছিলাম। না না, বিষয়টা পরিষ্কার হলো 2019-এর ব্যাপার 18। কিন্তু আমরা পুঁটি মাছগুলো ধরতে পারছি, বোয়াল মাছগুলোকে ধরতে পারছি না, এটা একটা ব্যাপার। তাহলে দুদকের তো এখন কোনো ইয়ে নাই, কোনো বাধা নেই, তা দুদক ধরতে পারছে না কেন? বলে ক্যাপাসিটি নাই। তাহলে ক্যাপাসিটিটা কেন নাই? তার মানে আমি কি ইচ্ছা করে দুদককে দুর্বল করে রেখেছি? এটা তাহলে একটা বিবেচনা হতে পারে যে আমি দিলাম অধিকার কিন্তু সক্ষমতা দিলাম না। তাহলে এটা কি দাঁড়ায়? আর একটা বিষয় আমি যদি বলি যে ধরুন আমাদের এখানে কয়েকটা বিষয়, যে অর্থ পাচারের 5টা বিষয়ের কথা সবসময় আমরা শুনছি, যে আন্ডার ইনভয়েসিং হয়, ওভার ইনভয়েসিং হয়, রপ্তানি আয় দেশে আসে না সেটা বলা হয়, ব্যাংকের ঋণ খেলাপি হয়ে যায়, অথবা এক্সপোর্ট যে ডেভেলপমেন্ট ফান্ড সেটার টাকাটা কোথায় যায়, এগুলো সব তো বলছেন সবাই। তো এগুলোর ব্যাপারে কোনো মানে ক্রিয়া প্রতিক্রিয়া দেখছি না কেন? মানে প্রবলেমটা আইডেন্টিফাইড কিন্তু প্রবলেমটার সলিউশন হচ্ছে না, তার মানে কি? এই জন্য অনেক সময় বলে যে আইনে অনেক কিছু থাকলেও কিচ্ছু আসে যায় না যদি তার প্রয়োগটা না হয়। আর প্রয়োগটা কে করবে এবং কার বিরুদ্ধে করবে? কে করবে? ক্ষমতাসীনরা কার বিরুদ্ধে করবেন? যে কারণে আব্দুল হাই বাচ্চু সম্পর্কে এই কথাগুলো বলে। আব্দুল হাই কোথাও নাই কিন্তু তিনি সর্বত্র আছেন। তাহলে আব্দুল হাইয়ের মতন অনেক সর্বত্র আছে কিন্তু তারা কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা কেন হয়? এর সোশ্যাল কজগুলো কি, এর পলিটিক্যাল কজটা কি, এর ইকোনমিক ইম্প্যাক্টটা কি এবং এর কালচারাল ইম্প্যাক্টটা কি? আমাদের যে প্রজন্ম, আজকে যে একটু আগে আমরা রাগ করে বললাম যে এখন সব বিসিএস করে পুলিশ কর্মকর্তা হতে চায়, এই প্রজন্ম তো আমরাই তৈরি করলাম আমাদের দেশে, যে তারা মনে করে হাতে লাঠি থাকলে, পায়ে বুট থাকলে তাহলে পকেটে টাকার অসুবিধা হবে না। তাহলে এই জায়গায় যে চলে গেল, তাহলে কেন এই জায়গাটা চলে গেল? এবং খেয়াল করে দেখুন তো, এই শুধু বেনজির না, বেনজিরের পরে আরো কয়েকজনের নাম ক্রমান্বয়ে আসতে শুরু করলো। এইটাকে এখন ট্যাকেল করবো কিভাবে? এটার জন্য কান্নাকাটি করে তো আর এটা ট্যাকেল করা যাবে না। তাহলে অন্তত আইনের ওই বিধানগুলো থাকা দরকার, যে ঠিক আছে আমরা সংসদ সদস্যের জন্য হলফনামার একটা ব্যবস্থা করেছি, যদিও হলফ করে তারা মিথ্যা কথা বলছেন অনেকেই, সেটা আমরা করলাম, কিন্তু আমাদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এটা কেন হচ্ছে না? এটা তো আইনের কোনো বাধা নাই, তাহলে এটা কেন হচ্ছে না? তাহলে তো দেখতে পেতাম যে আমি বেতন পাই ৭৮,০০০ টাকা, আমি ৩ লাখ টাকা দিয়ে আমার ছেলেকে কিভাবে পড়াই, অথবা আমি সিঙ্গাপুরে হরহামেশা আপনার হাত দুইটা হাঁচি দিয়ে চলে যাই, হ্যাঁ আমার হাঁচি দিয়ে চলে যাই এবং হাসি দিয়ে ফিরে আসি, তাহলে এর পিছনে টাকাটা কি? টাকাটা কোত্থেকে আসে? এগুলো ধরার কোনো ব্যবস্থা যদি না থাকে তাহলে হবে কি আইনের জায়গা থাকবে। ওই অনেক আগে সক্রেটিসের সময় একটা কথা বলছিল যে আইন হচ্ছে সেই মাকড়সার জালের মতো, সেখানে ছোট ছোট পোকাগুলো আটকা পড়ে কিন্তু বড়গুলো ছিঁড়ে বেরিয়ে যায়। তাহলে আমাদের আইনটাও এরকম, বড়দেরকে ছিঁড়ে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং তারা কখনো কখনো তারা গর্ব করেন আমাদেরকে আইন কিচ্ছু করতে পারলো না। ক্ষমতা মানে হচ্ছে আইন ভাঙার ক্ষমতা। না, সেরকম গর্বের জায়গা এখনো অনেকে আছে যাদেরকে কেউ ধরতে পারবে না। সেটাই বলে যে ক্ষমতা আছে মানে আইন ভাঙার ক্ষমতা আছে, ক্ষমতা আছে মানে বেপরোয়া কাজ করার ক্ষমতা আছে, ক্ষমতা মানে দায়িত্ব পালন করার ক্ষমতা নয়। জি আচ্ছা, আমি যেটা প্রশ্ন আর করার দরকার নেই, প্রশ্ন তো হয়ে গেছে সব। আমি যেটা বলবো যে দুর্নীতিবাজ 2-4টে চলে গেছে মানে দুর্নীতিবাজ দেশে আর নাই, আর কারে ধরবে এরকম হয় নাই তো। এর চেয়ে বড় বড় দুর্নীতিবাজ রয়ে গেছে, অর্থাৎ 2টা একটা চলে গেছে, এর জন্য বিরাট ক্ষতি হয়ে গেছে না। দুর্নীতি ধরতে গেলে আরো বহু দুর্নীতিবাজ আছে। এক আরটা হচ্ছে যে এটা আসলে একটা ত্রিভুজ, একটা ট্রায়াঙ্গেল, রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী, এই 3টে গ্রুপ মিলে আমরা যে এই দুদকের কথা বলি, দুদকের সক্ষমতার কথা বলি, মূল সমস্যাটা কোথায়? দুদক কিন্তু প্রচুর লোকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া, মামলা করা। এই যে বিসমিল্লাহ গ্রুপ গোষ্ঠীসহ জেলে আছে, হলমার্ক গ্রুপ গোষ্ঠীসহ জেলে আছে, ডেস্টিনি গোষ্ঠীও জেলে আছে, কিন্তু আপনি ওই হাইকোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন এখানে সেখানে বিভিন্নভাবে আপনি হাজি সেলিম মামলা করে জেল হয়ে গেছে না, মির্জা আব্বাস এবং আমানুল্লাহ আমান জেল হয়ে আছে, তো আমানুল্লাহ হয়ে আছে। কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে যে আমাদের কোর্ট কাছারির মধ্যে বিরাট বড় রকমের একটা, আপনি অ্যাপিল শুনানি হয় না, বেঞ্চ নাই, লোক নাই। আমাদের শুধু এই জায়গাটাও যদি হইতো যে আসলে যতটুকু দুদক কাজ করছে এগুলো শেষ পর্যন্ত বিচার হয়ে যায় স্থায়ীভাবে এখন জেলে আছে, এইটাও কিন্তু হচ্ছে না। কারণ এই যে আপনি ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিংয়ের কথা বলতেছেন, এগুলোও কিন্তু যে বোর্ড অফ রেভিনিউ তো আর সব তো আর মতেও না, ওখানে ধরারও লোক আছে। ধরার পরে কি করে?
একটা যেটা ডিক্লারেশন দিল যে এটা একটা সিমেন্ট বা একটা মানে কাঁচামাল জাতীয় কিছু আনতেছে, পরে দেখা গেলো ইলেকট্রনিক গুডস নিয়ে আসছে, তারপরে এটা ধরলো, আটক করলো, মানে আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, সাথে সাথে গিয়ে একটা কোর্টে কেস করে দিয়ে রিট করে স্টে অর্ডার নিয়ে আসে। স্টে অর্ডার নিয়ে আসে বলছে এটা অত্যন্ত জরুরি একটা পণ্য, এটা আমাদের দেশের জন্য লাগবে, এটাকে বের করে দাও বাবা। আর ওই মামলাটা চলতে থাকবে, ব্যাটের মামলাটা ট্যাক্সের মামলা চলতে থাকে, এরকম মামলা আছে। পটরি ভালো বলতে পারবে, আমাদের লক্ষ কোটি টাকার মামলা তো ওই যে এই কোর্টে আটকে আছে। এটার জন্য আলাদা করে যে একটা ইনিশিয়েটিভ নিয়ে শুধু এই কাজের জন্য কোর্ট একটা ব্যবহার করবো, শুধু এই ভ্যাট এবং আমদানি রপ্তানি শুল্কের মামলা যেগুলো মামলা আছে না, হ্যাঁ, এইগুলোর কোনো শুরু হচ্ছে না। আমি যেটা বলতেছিলাম, একটা ত্রিভুজ, এই যে ট্যাক্স ফাঁকি দেয়, ভ্যাট ফাঁকি দেয়, এই দেয় সেই দেয়, এবং বোর্ড অফ রেভিনিউতে টাকা দেয়। বোর্ড অফ রেভিনিউ মতুরকে যেই পরিমাণ টাকা দিচ্ছে, ব্যবসায়ীরা এসছে আর অনেক বেশি গুণ লাভবান হয়েই তো টাকা দিচ্ছে। আর এই সবগুলো কিন্তু একটা রাজনৈতিক প্রশ্রয় ছাড়া হয় না। আব্দুল হাই বাচ্চার কথা বারবার আসতেছে, অবশ্যই এটা কোনো একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সাথে এটা হইতে পারে না। সেও কিন্তু এরকম জাহাজ কিনে ফেলছে, একদিনে 2টা বড় বড় জাহাজ কিনে ফেলছে, 60,000 মেট্রিক টন, 40,000 মেট্রিক টন। জিনিসটা আমার কাছে মনে হয় সাইকোলজিটা কি, এই দুর্নীতির সাইকোলজি আমি বলি যেটা এন্টারপ্রাইজিং বা এন্টারপ্রেনিয়ারশিপ আছে না, যেমন আমাদের বড় বড় শিল্প গোষ্ঠীগুলো, আমাদের মোস্তফা কামাল ভাই, উনি বাংলাদেশের সবচেয়ে বড় ছিল, 68টা কোম্পানির মালিক। তো উনি, এখন আমি জিজ্ঞেস করি যে এইগুলো এত কেন, তো উনি বলে যে এটা ভালো লাগে, অনেক লোক কাজ করে, একটা এন্টারপ্রাইজে একটা ইয়ে আছে। এই দুর্নীতিবাজের মধ্যে এরকম একটা এন্টারপ্রাইজিং ইয়ে ডেভেলপ করছে, তার মধ্যে মজা লাগে। আপনি কি কারণে এত জমি, এই কি আপনি হিসাব করে দেখছেন? এটা হলো যারা ইন্ডাস্ট্রি না, যারা ব্যাংক লুট করেছে তাদের তো ওই টাকাটা রাখার জন্য তো অনেক জমি দরকার হয়, কারণ কালো টাকা এই টাকাটা দিয়ে কিছু করবে। এন্টারপ্রেনিয়াররা যেরকম উদ্যোক্তারা একটা কোম্পানি করলে তার মজা লাগে, ভালো লাগে যে প্রচুর লোক কর্মসংস্থান হচ্ছে, তার একটা ঠিক এর মধ্যে একটা সাইকোলজি কাজ করতেছে, এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপ করে গেছে। আপনি আগের বক্তব্যে যে কথাটি আপনি আলোচনা করছিলেন, আমি ওটা সূত্র ধরে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে সমাজে আগে দুর্নীতিবাজদের মানুষ তো ঘৃণা করতো, আপনি বলছিলেন না যে আমরা তো তাদেরকে কিছু বলছি না, এই শুধুমাত্র আমরা সরকারের উপর কার উপর দায়িত্ব চাপাচ্ছি যাচ্ছে। এখন দেখা যাচ্ছে দুর্নীতিবাজরাই সমাজের মাথা হয়ে গেছে এবং তাদেরকে আমরা বড় বড় আসনে বসাচ্ছি, তারা মসজিদ বানাচ্ছে, তারাই বানাচ্ছে, কিন্তু তার টাকার উৎসটা কি, যেটা কিছুক্ষণ আগে আপনারা আলোচনা করছিলেন। তো সেটা তো আপনার একদিনে হচ্ছে না, এটা তো আমরা দেখছি যে এগুলো দিন দিন বাড়ছে এবং তাদেরকে অনেকে আবার স্মার্ট বলে মূল্যায়ন করছে। এইগুলো থেকে বেরিয়ে আসতে তো একটা জায়গায় তো এগুলো ফুল স্টপ দিতে। আমরা যখন বঙ্গবন্ধুর উপরে আমরা বঙ্গবন্ধুর দুর্নীতি নিয়ে যেসব কথাবার্তা বলছি, সেগুলো আমরা সেমিনার কদিন আগে একটা করলাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো সেখানে এই দুর্নীতি কিন্তু ওই সময় হয়তো এই গম চুরি, কম্বল চুরি, রিলিফ চুরি হইতো আর কি, কারণ ওখানে অর্থনীতি ছিল, যেটা আমাদের দুদকের আইনজীবী মহোদয় বললেন যে ওনার পুরো বাজেট ছিল 700-800 কোটি টাকা। না, বঙ্গবন্ধু তো নিজেই বলেছেন, অনেক আক্ষেপ করে বলেছেন এই চারটার দল আমার সব চেটে নিয়ে যাচ্ছে, পাকিস্তান সব ভালো জিনিসগুলো নিয়ে গেছে আর এখানে সব চোর। না, আমি বলছি এর আগেও পূর্ব পাকিস্তান আমলেও এই চুরি এবং ব্যাপারটা যেগুলো আছে এগুলো বরাবরই ছিল, এটা নতুন করে জন্মাইছে জানা। এখন খুশি সাহেব যেটা বললো, সাইজ বড় হওয়ার কারণে ওই শতকরা হিসেবে আনলেও এটা 1000 কোটি টাকা, লক্ষ কোটি টাকার মধ্যে পড়ে যায়, সেটাই হলো সমস্যাটা এটা। কিন্তু আমি যেটা এটা বলেন এই যে 10% লেসের কথাটা কীভাবে হয়, আপনি শুনে আশ্চর্য হবেন। বিভিন্ন সংস্থার যে টেন্ডার শিডিউল যে তৈরি করে অথবা পিডব্লিউডি যে রেট তৈরি করে, এটা কন্ট্রাক্টররা তৈরি করে, জানেন? কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আছে, ওরা এই রেট তৈরি করে আইনা ইঞ্জিনিয়ার সাহেবদের দেয়, ওইটাকেই টেন্ডার প্রাইস হিসেবে আমি বলছি যে এইটা তৈরি করার ক্ষমতাও কিন্তু ওই কন্ট্রাক্টরের দিয়ে আছে, সামাজিক অবক্ষয়ের অংশ। ওইটা কিন্তু অনেকদিন যাবত হয়ে আসছে। ওইটা যদি ইনফ্লেটেড কন্ট্রাক্টররা করে এটা যদি ইনফ্লেটেড না হয় তো এটা কি আপনি মেনে নেবেন? আমি সেটা বললাম, এর জন্য সামাজিক এই যে অবক্ষয়, এর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে 10% লেসে কাজ নেওয়ার পরেও তারও 30% লাভ থাকবে, কারণ ধরার হিসাবটাই তো সেইভাবে করছে। আর ওর মধ্যে কন্ট্রাক্টরের জন্য প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের জন্য রেট করা আছে, এই যে সাবমিট করবে তার কাছে কত, ওভারসিয়ার কত, যে বুক লিখবে, বই লিখবে, এমবি বই তার কত, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ার কত, সব প্রত্যেকের মধ্যে ভাগ আছে, হিসাব করা আছে। 1 পয়সা কম দিলে আপনার মুভ করবে। পাবলিক প্রকিউরমেন্ট ইউনিটকে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি করা হয়েছে এবং এমআইএসটি পদ্ধতি, ওটা আরো বাড়ছে সমস্যা, এটা আরো বাড়ছে। সেটা সংশোধন করার জন্য ক্যাবিনেট থেকে সেটা একটা প্রফেশন না সব জায়গায়। আমি ধরেন একটা ম্যাজিস্ট্রেট, আমার ধরেন একটা লোককে 18টা কোপ দেওয়া হয়েছে এবং পুলিশ ওখানে ফরওয়ার্ডিং দিছে যে খুনের উদ্দেশ্যে তাকে
এইভাবে কমানো হয়েছে। তাকে নিল দুপুরবেলা 12টার সময় ধরে নিল, 4টার সময় সে বের হয়ে আবার জনসম্মুখে চলে আসলো। এইটার বিচারটা কি করবে? এটা কোন আইনের ফাঁকে কিসের ভাবে দিল? একটা লোকে 18টা তার এখানে কোপ, আমাদের কি ব্যাপার? পায়ের তলে কোপ দিলে নাকি সেটা ওই 26-এর মামলা হয় না খুনের উদ্দেশ্যে। না, আমাদের এটাই অনুষ্ঠানের মাধ্যমে বললে দেখবেন অনেকে এরকম ভাবে আমাদের বিচার ব্যবস্থাটাও যদি আপনার সেজন্য বললাম প্রতিটা স্তরে সব ভালোভাবে বিচার যদি সঠিকভাবে হইতো, কিন্তু এই সব জায়গায় কিন্তু এই সমস্ত লুটপাটকারীরা এই স্টে অর্ডার জামিন, এটা আমার মনে হয় ব্যারিস্টার পাটোয়ারি বলতে পারবো। চাকরিরত অবস্থায় কেউ যাতে দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে তা মনিটরিং এর ব্যবস্থা প্রশাসনে কিন্তু আছে, বেশ ভালো শক্ত ব্যবস্থাই আছে, কিন্তু সেই ব্যবস্থা কতখানি কাজ করছে? সেই ব্যবস্থা সবকিছুই আইনে আছে, সবকিছুই ব্যবস্থা আছে। নিয়োগটা যখন আপনি খারাপ দিবেন তখন কোনোটা কাজ করবে না। এখন বাংলাদেশে নিয়োগ দিতে পারেন কিভাবে? সেটাই বলছি আর কি। এখন বাংলাদেশে আপনার ছোটবেলা আমরা দেখতাম ব্যুরোক্রেসিতে যারা দুর্নীতি অফিসার তারা জয়েন্ট সেক্রেটারির উপরে প্রমোশন পেত না, এখন সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, চাওয়ার পরে আবার এমপি ইলেকশন করে, আবার কমিশনার নিয়োগও পায়, এমনও অনেক আছে। তা দুদককে দোষ দিতে কোনো লাভ নাই। যদি 1% দুর্নীতি করে দুদক ধরতে পারবে, 99% লোক দুর্নীতি করে দুদক কীভাবে ধরবে? কে দুর্নীতি করে এখন কেউ বলে না, কে দুর্নীতি করে না দেখানো যায়, হ্যাঁ এই লোকটা দুর্নীতি করে না, একটা লোক খুঁজে পাওয়া যায়। তবে স্কেলটা কোথায়? এখন এই যে ট্যাক্স ফাঁকিটা কি, এগুলো সবসময় বাংলাদেশে ছিল, পৃথিবীর সব দেশে ছিল, এগুলো দিয়ে রাষ্ট্রের কোনো বড় অধপতন হয় না। দুর্নীতি লার্জার স্কেল যেগুলো আছে, একটা হচ্ছে এই যে ম্যাস নিয়োগ, একটা মন্ত্রণালয় দেখাচ্ছে 5000 জন নিয়োগ হবে, 5000 × 10 লাখ, আমরা মাঠের লোক আমরা জানি, এই টাকা ভাগ হয় সব জায়গায় এবং এটাকে বিদেশে পাচার হয়ে যায়। এবং ওই যে দেখতেছেন ড্রাইভার পিয়ন এগুলো কিছু না, ড্রাইভার কখনো এত বড় ফান্ড হ্যান্ডেল করতে পারে? এর পিছনে কেউ না কেউ আছে, শক্তিশালী কেউ, পাওয়ারফুল কেউ। আর কি হয়? টেন্ডার কমিশন, 1000 কোটি টাকার টেন্ডার হবে, 100 কোটি টাকা আগেই চলে গেছে কানাডায় বাড়ি কিনে ফেলছে ওই টাকা দিয়ে, এরকম কমন ঘটনা। আরেকটা যেটা আমি সবসময় বলি, আরেকটা দুর্নীতি ছিল না, ইলেকশন কেন্দ্রিক দুর্নীতি। ইলেকশনের সময় ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে এমপি ইলেকশন পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে অনেক ক্ষেত্রেই প্রশাসনিক এবং পুলিশকে দুর্নীতিতে অংশগ্রহণ করা হয়। ভোটাররাও কিছু টাকা পয়সা নেয়, নেতাকর্মীও নেয়, প্রশাসনও নেয়, পুলিশও নেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে টাকার স্কেলটা হিউজ। ওটাকে দুর্নীতির নতুন খাত সৃষ্টি হয়েছে। আর কি মাইগ্রেশন সেক্টরে যে প্রচুর লোক বিদেশে যায়, যেটা সরকারিভাবে 1,78,000 কোটি টাকা নেওয়ার কথা, এটা কেউ 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ দিচ্ছে। 7 লক্ষ লোক বিদেশে যাচ্ছে, 7 লক্ষ একটু গুণ করেন, ক্যালকুলেটারে ধরবে না, এই টাকাগুলো বিদেশে পাচার হয়ে যায়। এখন দুদকের যে জনসম্পদ, সেটা দিয়ে বাংলাদেশের দুর্নীতির 1% তারা রোধ করতে পারবে না, তারা কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে পারবে, কারণ তাদের একটা অংশের পরে আবার জুডিশিয়ারিতে আসতে হচ্ছে। এখন এই সরকার কখনোই গুড গভর্নেন্স চায়নি, সেজন্য জুডিশিয়ারিকে কখনো শক্তিশালী করেনি, এবং আরও ভালো লোকজন জুডিশিয়ারিতে আছে যাদের নিয়োগ দিতে পারতো, কখনো তাদের নিয়োগ দেয়নি। বাজেট খুব কম, বিচারক খুব কম। আপনি যে বললেন পেন্ডিং হয়ে থাকে স্টে, ওই স্টে শুনানি করতে 10 বছর তো লাগবেই, কারণ তার আগের অন্তত 10,000 মামলা আছে, 38 লক্ষ মামলা এই মুহূর্তে আমাদের, বিচারকের সংখ্যা 1700। সুপ্রিম কোর্টে 96 সালেও বিচারক ছিল 80 থেকে, খুশি ভাই ভালো বলতে পারবেন, 80 থেকে 100 জন, আজকে 2024 সালে ওই 80 থেকে 100 জনই আছে, এবং আগের স্পিডি নেচার এখন কমে স্লো হয়ে গেছে নানা কারণে। তো কী করে তাদের দুর্নীতি রোধ হবে? আপনি বিচার কনভিকশন দিতে পারবেন না, আপনি আপিল করলে আপিল পেন্ডিং থাকবে, এবং এটার কোনো সলিউশন করার কোনো ইচ্ছা সরকারের মধ্যে আমরা দেখি নাই। হোয়াট হ্যাপেন বেসিক্যালি, একটা ইকোসিস্টেম অফ করাপশন হয়ে গেছে, সেখান থেকে কেউ যে সৎ থাকবে সে খারাপ, সে জনপ্রিয় হতো না, সে অ্যাডমিনিস্ট্রেটিভভাবেও সে খারাপ হবে। আর করাপশনপ্রেনিয়রশিপ তৈরি হয়ে গেছে, কি অভিনবভাবে করাপশন করা যায়। ওই যে বুয়েটের একজন এক্স ছাত্র ব্যাংকের এমডি ছিল না, কিভাবে যেন প্রদীপ না কি নাম, প্রদীপই তো মনে হয় নাম, না বলে সরি আমি নাম ভুল বলতে পারি, ইন্ডিয়াতে আছে মনে পরে, রাইট, কি অভিনব উপায়ে সে দুর্নীতি করেছে। তো এইগুলো হচ্ছে এখন হয়ে গেছে। তো সেখান থেকে তো 16 বছর সরকার যদি ক্ষমতায় থাকে, এটার দায় তো আপনি বিরোধী দলকে দিতে পারবেন না, এটা তো আপনাকে নিতে হবে। এবং আপনি চাইলে এটা, আমি এখন যেটা মনে করি, বাংলাদেশের দুর্নীতির সবচেয়ে প্রধান সূত্রপাত হচ্ছে পলিটিক্যাল নিয়োগ। যদি পলিটিশিয়ানরা সৎ লোককে নিয়োগ দিত, তাহলে আজকে এই প্রবলেম হতো না। প্রত্যেকটা বড় বড় নিয়োগে আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট নিয়োগ কমিশনে থাকা উচিত, এবং সেই নিয়োগ কমিশন আবার পলিটিক্যাল নিয়োগ হবে না। এবং যখন আপনি খারাপ লোকে দিচ্ছেন, আমরা ছোটোবেলায় কখনো শুনিনি কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি দুর্নীতি করে। আমাদের অধ্যাপক মিজান তো খুব নাম করা ভাইস চ্যান্সেলর, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, কিন্তু উনি কি বলতে পারবে বাংলাদেশ সব ভিসি 100% সৎ? আমরা মাঠের লোক, আমরা জানি ভিসি হওয়ার জন্য
একটা কন্ডিশনে তারা ভিসি হয় যে আমি ভিসি হলে তোমাকে এই পার্সেন্টের কাজ পাইয়ে দেবো, আমাকে ভিসি বানাও। এমনও হয়েছে দু একজন, কিন্তু ছোটোবেলা তো আমরা এগুলো শুনিনি। তখন শুনতাম যে ওই ভিসি সরকারের তাবেদার, এইটুকু গালি দিত ছাত্ররা, আর ভিসির চা আমরা তুলে নিব, আমরা এগুলো আমি শুনেছি। কিন্তু ভিসি চোর, দুর্নীতিবাজ, এটা কখনো অপোজিশন ছাত্ররা বলতো না। ওই জায়গায় চলে গেছি আমরা। দায় কার? সরকারের দায়, প্লেন অ্যান্ড সিম্পল। সরকার চাইলে এটা বন্ধ করতে পারতো। সরকারের লক্ষ্য কী ছিল? সরকারের মূল লক্ষ্য ছিল অবশ্যই বিএনপিকে দমন করা, সফলভাবে করতে পেরেছে। সরকারের লক্ষ্য ছিল ইলেকশন বৈতরণী পার করা, সেটা 3বার 4বার বললে 4বার 3বার সরকার করতে পেরেছে। আর কি ছিল? আমরা ভোটে অংশগ্রহণ করেছি। ভোটে অংশগ্রহণ করা যদি দোষের হয় তাহলে তো আপনিও ব্লেম হয়ে যাবেন। না না, তো থাকতেই পারি না, ওটা আমি ব্যাখ্যা দিচ্ছি। দেন আর কি ছিল সরকারের লক্ষ্য? সরকারের লক্ষ্য ছিল যে যারা তাদেরকে ক্ষমতায় রাখবে, যে গোষ্ঠী, তাদেরকে একটা লাইসেন্স দিয়ে দিবে, দুর্নীতি করো। দুর্নীতি করতে দিয়েছে। এই যে বেনজির আমরা করছি, আমরা 6 জন 7 জন কোথায় ছিলাম যখন বেনজির কাজগুলো করেছে? এগুলোকে আমরা চুপ করেছিলাম? সব বন্ধ করে রাখা ছিল। সব বন্ধ করার ক্ষমতা সরকারের আছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড একনায়কতন্ত্র। এবং এই যে বন্ধ করে রাখার ক্ষমতা, এখন সরকার কিছু ছাড় দিচ্ছে, এটা ওপেন হচ্ছে। সরকার যেগুলো ছাড় দিচ্ছে না সেগুলো ওপেন হবে না। এবং আপনি আর্মি গভর্নমেন্টের কথা বলতে পারেন, আমি কখনোই আইনজীবী হিসেবে আর্মি গভর্নমেন্টের আর্ডেন্ট ফ্যান হব না, বাট 2006-এর আগ পর্যন্ত টেক ওভার বাই সেনাবাহিনী অর কুডেটা যেটাকে বলা হয়, অর মার্শাল ল, ইট ওয়াজ এ পারমিসিবল লিগাল এক্সেপশনস। এটা ইলিগাল ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানে 2006 সালের আগ পর্যন্ত। এটা আমাদের দেশে হালিমা খাতুনের জাজমেন্ট আছে, মৌলভী তমিজুদ্দিন পাকিস্তানের জাজমেন্ট আছে, স্টেট ভার্সেস দসও আছে। সেনাবাহিনীর টেক ওভার খারাপ আওয়ামী লীগ সবসময়ই বলে। 111-কে তো আওয়ামী লীগ স্বাগত জানিয়েছিল, দ্যাট ওয়াজ ব্যাক বাই আর্মি কমপ্লিটলি। এবং 111-এর আন্ডারে যে ভোটটা হয়েছে, সুষ্ঠু ভোটও যদি ধরে নিই, সেটা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তাহলে আওয়ামী লীগ ইনডাইরেক্টলি ওইটার একটা বেনিফিশিয়ারি। যখন বেনিফিশিয়ারি তখন সেটা ভালো, যখন বেনিফিশিয়ারি না তখন সেটা খারাপ। বাট আর্মি টেক ওভার কোনো সলিউশন না, এটা একটা এক্সেপশন। আরেকটা হচ্ছে, আমরা জিয়ার ভোটের কথা বলি, এরশাদ স্যারের ভোটের কথা বলি, ভুলে গেছি আমি, জিয়ার সময়ও তো মনে হয় আওয়ামী লীগ 40টা সিট পেয়েছিল, মেবি 39টা। 86-এর ভোটেও আওয়ামী লীগ কতগুলো সিট পেয়েছিল? আরো বেশি। আজকে বিরোধী দল কতগুলো আছে পার্লামেন্টে? 20 জন, 100-র মতো। আজকে বিরোধী দল আছে 20 জন, 280 জনের সংসদ সদস্য এক দলের, আর মহিলা এমপি ধরলে প্রায় 95% এমপি একটি দলের। একচ্ছত্রের আর কোনো এক্সাম্পল তো দরকার নেই। তো দায়বদ্ধতা কোত্থেকে আসবে? ট্রান্সপারেন্সি কোত্থেকে আসবে? অ্যাকাউন্টেবিলিটি কোত্থেকে আসবে? প্রথমটা হলো এই যে কত পার্সেন্ট আওয়ামী লীগ বা সংসদ সদস্য আওয়ামী লীগের আছে, রিপ্রেজেন্ট করছে। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংসদে পাঠায়, তার জন্য তো আমি দায়ী না। জনগণের প্রতি আমাদের প্রতি ভালোবাসা আছে, সেই অকুণ্ঠ সমর্থনের কারণেই কিন্তু আমরা এখানে আসি। এই একটা। আরেকটা হলো উনি আইনের যেটাই বললেন, মূল কথা হলো এই সেনা সমর্থিত বা সেনা প্রধান যারাই এর আগে এসেছে, তারাই এই দেশের রাজনীতিটিকে শেষ করে দিয়েছে। এখন ওইটার সমালোচনা আমরা না গেলাম। সবসময় যদি বলা হয় সরকার, অবশ্যই যেহেতু আমরা সরকারে আছি, সরকারের দায়িত্ব থেকে আমরা এড়াতে পারি না। আমাদেরকে প্রথম পাটা আমার দিতে হবে, বিড়ালের গলায় ঘন্টা আমাকে বাজাতে হবে। তো যেটা আমাদের ভাই বললেন যে অনেকগুলা যেসব আমরা দেখতে পাই, প্রসেস কিন্তু চলছে। তবে আমরা মনে করি যে এটার মধ্যে আরও লজিস্টিক যদি বাড়াতে হয়, সেই লজিস্টিক বাড়াতে হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। এমন পানিশমেন্ট দেওয়া যাতে করে বাংলাদেশের যারা এই সহজেই দুর্নীতিগুলো করছে, যাতে তারা সেই সাহসটা না পায়। আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনারা দেখবেন এই যে বলি প্রতিটা স্তরে আজকে যে দুর্নীতিগুলো হচ্ছে, এই দুর্নীতিগুলোর জন্য কে দায়ী সেটার ভিতরে আমরা না যে আমরা এটাকে কিভাবে একটা স্ট্রিমলাইন করা, যে হ্যাঁ এই প্রক্রিয়ায় আমরা চলবো এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এই নেটের মধ্যে দিয়ে যারা আছে তাদেরকে ধরবো। আর বারবার যে সরকারের কথা হয়, একটা ব্যাংকে আমরা আজকে না, আমি যখন 80s-এর কথা বলি, যখন ব্যাংকে যেতাম তখনও দেখছি যে আপনার 10% বা 15% টাকা আপনি দিলে আপনি 100 কোটি 200 কোটি টাকা আপনি উঠে নিয়ে আসতে পারেন। একটা এসপিও থেকে নিয়ে বোর্ড পর্যন্ত যাবে টাকা, প্রত্যেকটা জায়গায় আপনি নিয়ে নিচ্ছেন। সে মনে করে যে আমি ওই টাকাটা দিয়েই কিন্তু আমি হালাল করে নিলাম আমার টাকাটা। সেটা কিন্তু তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছিলেন না। সুতরাং যেটা বলতে চাই যে এইগুলা কিন্তু দীর্ঘ সময় ধরে হতে হতে পুঞ্জীভূত হতে হতে আজকে বিস্ফোরণমুখ অবস্থা। কারণ প্রত্যেকটা একটা সাধারণ মানুষ যখন যায়, তখন সে দেখে কি যে ওই লোক যদি চুরি করে, আমি কেন করবো না? আজকে দেখেন চিটং
এই যে পোর্ট, আমি তো মনে করি চিটাগং পোর্টে যদি আমি ধরেন আজকে কথার কথা জাস্ট বলছি, আমি যাই দাঁড়াই, রেভিনিউ 1 বছরের মধ্যে 20% হবে। কারণ এই যে যা যাচ্ছে আর আসছে মিস ডিক্লারেশন, এইটার বেনিফিটগুলো এনবিআর বা কাস্টমস বা যারা আছে তারা যে আজকে এই যে এত টাকা হচ্ছে, তারা কিন্তু ওখান থেকেই সবগুলো হচ্ছে। আমি বিদেশে এক জায়গায় গিয়েছিলাম যে অন্য দেশ থেকে আমি একটা প্রোডাক্ট এক্সপোর্ট করতে চাই, তখন আমাকে আমার নেইবার কান্ট্রি থেকে, তখন আমাকে সেই দেশের ব্যবসায়ী আমার বললেন যে তোমার চিটাগং পোর্টে কি লাইনটা আছে, তা আমি নিজে বুঝে উঠতে পারলাম না চিটাগং পোর্টের সম্পর্ক কি। তার মানে ওইটা স্মাগল হয়ে চিটাগংয়ে আসে, চিটাগং পোর্ট দিয়েই ওই দেশে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে যদি আমরা মানে প্রত্যেকে আজকে যে ইয়েটা বললাম যে আমরা কেউ আমাদের আয়নায় কেউ দেখতে চাই না, আমরা কিছু হলেই খালি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, একটা মানুষ সব করবে আর বাকি সবাই লুটে চুরি করে খাবে। সুতরাং সবাই সেই জায়গায় আসবে। আপনি কিছুদিন আগে দেখেন, এই কয়েক বছর আগে একজন শিল্পপতি, খুব নাম করা শিল্পপতি, আমরা শুনলাম কারোর সাথে ছলনা করার পরে যে একটা হত্যাকাণ্ড হলো, সারা বাংলাদেশে কাগজে সব জায়গায় আসলো যে অমুক হচ্ছে, হঠাৎ করে দেখলাম কিচ্ছু নাই। তার মানে শুনলাম পরে শত শত কোটি টাকা বিলিয়ে দেওয়া হয়েছে, সবার মুখ বন্ধ। তার মানে কি, যাদের মুখ বন্ধ হলো তারাও তো এই দেশের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দেয় নাই কিন্তু তুমি কাগজে লেখো না, তুমি টিভিতে দিও না, কিন্তু বন্ধ হয়ে গেল। সেটাই কথা। আমাদের কথা হলো যে আজকে যেরকম ধরনের একটু আগে একটা ভাই বললেন যে প্রত্যেকের তো আমাদের হিসাব নেওয়া হয়, আমিও হিসাব দিয়েছি। আমার কথা হচ্ছে আজকে যেই আমি হিসাব দিয়েছি, আমি সব জায়গায় বলি যে সংসদের আমার বুকের সিনাটা কিন্তু 86 ইঞ্চি। কারণ আমি একটা হলো মুক্তিযোদ্ধার সন্তান, দ্বিতীয় হচ্ছে আমি মনে করি সংসদে সবচেয়ে পুয়ারেস্ট মেম্বার অফ পার্লামেন্ট আমি। যদিও আমার যে ব্যাকগ্রাউন্ড, আমার বাবা আমার দাদা যে ব্যবসায়ী যেভাবে ছিল, সারা জীবন রাজনীতিতে সব শেষ করে, আমরা জানি যে আত্মত্যাগ করবা, রাজনীতি দেশের মানুষের জন্য করবা, কিন্তু সেই অবস্থা পরিস্থিতি যদি নাই ওই জায়গায়। আজকে ধরেন আমি আমার হিসাব দেখাচ্ছি যে আমার 10 লাখ 20 লাখ 50 লাখ যেটা হোক আমি দেখিয়ে দিয়েছি। এখন আমার 2 বছর পরে যে আমার 200 কোটি টাকা হবে না, এই 200 কোটি টাকা হলে যদি বলবে যে এত গুণ বেড়েছে তুমি চুরি করছো, নো, আমার 200, কারণ আমার মেধা দিয়ে আমি 200 কোটি কেন 500 কোটি টাকা আমি কামাতে পারি। সেই জায়গায় দেখতে হবে যে বৈধ পথে আমি সেই জিনিসটা করেছি কিনা, ট্যাক্স আমি দিয়েছি কিনা, সেটাই দেখতে হবে। শুধুমাত্র আমি কত গুণ বাড়লো সেটা কিন্তু না। যথার্থই বলেছেন। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে যারা প্রণব শাহ সমাধানের কথা যদি আমি সমাধানের আগে শুধু একটু বলে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের শামীম পাটোয়ারিকে, যে উনি অনেকগুলো খাতের কথা বলেছেন কোথায় বড় দুর্নীতি হয়। উনি শুধু একটা বলেন না, হয়তো মিস করে গেছেন, নতুন যদি বলেন রাজনৈতিক দলের কমিটি কেনা বেচা এবং মনোনয়ন, একবারে এই অভিযোগ থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টি কেউ কিন্তু এর বাইরে না। মাইকে টেলিভিশনে ক্যামেরায় বলেছে যে কমিটি কেনা বেচা হয়, মনোনয়ন কেনা বেচা হয়। জাতীয় পার্টিতে বহুত হইচই হয়েছে কমিটি, এবং এটা বিরোধী দলেরও হয়। আমি তো বললাম জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ কেউ এর থেকে বাদ নাই, এবং জাতীয় পার্টিতে আমরা অনেক দেখেছি এবার ইলেকশনের পরে কি হয়েছে। আরেকটি কথা বলতে চাই, যেটা একদম নির্দিষ্ট করে বলতে চাই, একজন দলীয় প্রধান, একজন সাবেক রাষ্ট্রপতি যিনি মৃত্যুবরণ করেছেন জাতীয় পতাকা নিয়ে বিরোধী দলীয় নেতা হিসেবে, উনি দুর্নীতির মামলায় 2001 সালে ইলেকশন করতে পারেন নাই। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ.এম. এরশাদ, লেফটেন্যান্ট জেনারেল অবর, এবং সেই উদাহরণ কিন্তু আমাদের আছে। ওনার সাজা আপিল বিভাগ পর্যন্ত স্যাটিসফাইড হয়েছে, আপিল বিভাগ পর্যন্ত, সেই জন্য উনি 2001 সালে ইলেকশন করতে পারেন। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এই উদাহরণ আছে, প্রেসিডেন্ট জেলে আছে। বিচার যদি করতে চান আপনি, সেই রকম লোকেরও বিচার বাংলাদেশে হয়েছে, এবং সেজন্য উনি একটা ইলেকশন করতে পারেন না, যিনি পরবর্তী সকল ইলেকশনে জিতে 18 সালে মৃত্যুবরণ করেছেন বিরোধী দলের নেতা হিসেবে। ফলে আমি মনে করি সেই জন্য বিচারটা করতে হবে। আর এই যে রাজনীতিবিদ, যেটা আমাদের অধ্যাপক মিজানুর রহমান বললেন, রাজনীতিবিদ, ব্যুরোক্রেসি এবং তার সঙ্গে ব্যবসায়ী, তার সঙ্গে উনি আরও অনেক ব্যবস্থার কথা বলছেন। আমি বলি সমাজের সব লোকের মধ্যে দুর্নীতিটা গেছে, যেটা শামীম পাটোয়ারি বলছেন 1% লোক দুর্নীতির বাইরে, সেটাই শুধু তালিকাভুক্ত করা যায়। যে ওই লোকটা হয়তো দুর্নীতি করে না জন্য বোকা, অথবা উনি ব্যর্থ, অথবা উনি মেধাহীন, অথবা ওনার কোনো সুযোগ নাই, অথবা উনি ভয়ে সুযোগ ব্যবহার করতে পারেন না। এছাড়া সবাই কোনো না কোনোভাবে একটা অন্যায়ের সঙ্গে জড়িত হয়েছে পুরো সমাজটাই। সেই জন্য আমি আওয়ামী লীগের ইশতেহারের কথা বললাম, সামাজিক আন্দোলনের কথা বলা হয়েছে। সেই সামাজিক আন্দোলনটা যদি সবাই মিলে শুরু করতে না পারি, তাহলে আমরা টকশো পর্যন্ত করতে পারবো। আপনার যে চাওয়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এটা সম্ভব হবে না। জি, ধন্যবাদ আপনাকে। যে আমি শামীম হায়দার সাহেবের, ও আমার ছোট ভাই, ওর আমি জাস্ট একটা রিপ্লাই দিচ্ছি। হালিমা খাতুনস কেস এগুলি রিভার্স হয়ে গেছে। 5th অ্যামেন্ডমেন্ট কেস, 7th অ্যামেন্ডমেন্ট কেস, 16th অ্যামেন্ডমেন্ট কেস, মার্শাল লকে মাটি চাপা দিছে। এদেশে কোনো আনইউজুয়াল শক্তি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না, কু হতে পারবে না, এবং এটাকে জাস্টিফাইড করে দিয়েছে পরবর্তীতে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করে আর্টিকেল 7A, এবং সেটা ট্রিজন হবে, তার ডেথ সেন্টেন্স হবে। এবং এটাকে আমাদের জাস্টিস এ.বি.এম. খায়রুল হক সাহেব, চিফ জাস্টিস,
অথর জাজ, উনি জাস্টিস শাহাবুদ্দিনের সাহেবের জাজমেন্ট ওভাররুল করে দিয়েছে। কাজে আপনার মার্শাল ল লিগাল ছিল, ডকট্রিন অফ নেসেসিটি ছিল, এটা এখন আমাদের ভুলে যেতে হবে। আমি শামীম হায়দার সাহেবের কাছে আসলে আরও ভালো পজিটিভ ব্যাখ্যাটা আশা করছিলাম। ডক্টর অফ নেসেসিটি তাদের বক্তব্য। হ্যাঁ, 2005 সাল পর্যন্ত আইনটা কি ছিল? না, 2005 সাল পর্যন্ত প্রিভেইলিং লটা কি ছিল? হ্যাঁ, 6 শুনেন, ফিফথ অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট কিন্তু বিএনপি আমলেই হয়েছে, কিন্তু জাস্টিস কারিম হক এবং প্রিভেইলিং ল ছিল আগে। না, ওনারা কিন্তু ফিফথ অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট ডিউরিং দ্য বিএনপি রেজিম এটা হয়েছে কিন্তু, এবং হাইকোর্ট ডিভিশন কন্টিনিউয়াসলি 2 দিন কি 3 দিন ডিকটেশন দিয়েছে। তো কাজেই এই দেশে মার্শাল ল, আনইউজুয়াল পাওয়ার, কুদাতা এদের কবর হয়ে গেছে কিন্তু। কাজেই আপনি স্বীকার করেন আর না করেন, এরশাদ গভর্নমেন্ট 1982 24শে মার্চ যেভাবে পাওয়ারে আসছে, দ্যাট ইজ টোটালি আনইউজুয়াল, আনলফুল। এই আনলফুলটাকে উনি লফুল করেছে, ওই জন্য ওনাকে সাজা ভোগ করতে হয়েছে। জনতা টাওয়ার কেসে আপ টু অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত ওনার সাজা বল ছিল কিন্তু। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। মামলা ছিল দুর্নীতির কারণে, দর্শক, দুর্নীতির কারণে দেশের মানুষ যেমন উন্নয়নের সুফল বঞ্চিত হচ্ছেন, তেমনি বিতর্কের মুখে পড়ছে সরকার, বাধাগ্রস্ত হচ্ছে দেশের উন্নয়ন যাত্রা। কেউ কেউ বলছেন ক্যান্সারের মতো সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতি দূর করতে হলে সবার আগে সামাজিক অবক্ষয় ঠেকাতে হবে, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, দুর্নীতি করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি দীর্ঘদিনের অপচর্চায় দেশে গড়ে উঠেছে তা সমূল উৎপাদন করতে হবে, এবং সেটা উৎপাদন করতে হলে রাষ্ট্রীয় মনিটরিং সংস্থাগুলোকে সক্রিয় করতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স ফিরিয়ে আনতে হবে। রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এই 3 পক্ষ মিলে দুর্নীতির যে ত্রিভুজ তৈরি হয়েছে তা ভাঙার কৌশল বের করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন তা সফল করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।